প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছি সবাই? আজকে চলে আসছি বৃত্তের সেকেন্ড ক্লাস নিয়ে। তো ক্লাসটা এখনই শুরু হবে, বাট শুরু করার আগে তোমাদেরকে একটু টাইম দিয়ে নিই। তোমরা একটু কুইক জয়েন করে ফেলো এবং জয়েন করার সাথে সাথে আমাকে একটু কমেন্টে জানায় দাও যে তোমরা চলে আসছো। আহ যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? কুইক জয়েন করে ফেলছি সবাই। ওমর হোসেনকে দেখতে পাচ্ছি, রিপা, ইশরাত জাহান, মিম, ইপ্তু, জুবায়ের, জেসি, কে জান্নাতুল ফেরদৌস, সিদরাতুল মুনতাহা, মনি, সাবিহা, কাজল, জিতু, বায়াজিৎ, ওকে, প্রিয়ন্তী সাহা। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম সালাম, যারা নমস্কার দিচ্ছে নমস্কার। আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে বৃত্তের সেকেন্ড লেকচার এবং আজকের ক্লাসটা আমি একটু সময় নিয়ে পড়াবো। আমার ক্লাস টাইমের পরেও একটু 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তোমাদের কি কোনো অবজেকশন আছে নাকি নাই? এক একদিন ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের টাইমের মধ্যে সিলেবাস শেষ করতে গেলে কিন্তু আমাদেরকেও একটু অনেক সময় বেশি পড়ায় জিনিসটা কাভার করতে হয়। হ্যাঁ, গতদিন আমি জাস্ট একটা টপিক পড়াইছিলাম। আমার টার্গেট ছিল গত ক্লাসে অ্যাটলিস্ট 2টা টপিক পড়ানো, বাট আমি শুধুমাত্র টাইপ 1 পড়াইছিলাম। আজকে হচ্ছে আমরা আরো কয়েকটা টপিক পড়বো, গতদিনের একটু ল্যাকিংস হয়েছিল, যেটা হচ্ছে আজকে আমরা কাভার আপ করবো। ঠিক আছে? সো হোপফুলি কোনো প্রবলেম হবে না। দেখা যাক, শুরু করি তাহলে ক্লাস। আর গত ক্লাসে বলছিলাম তোমাদের কার কি প্রবলেম হচ্ছে পড়াশোনায়, ডিস্ট্রাকশনস হচ্ছে, এগুলা হচ্ছে আমাকে ফেসবুকে জানাইতে। তোমরা অনেকেই জানাইছো আমাকে, আমি প্রবলেমগুলা আমার সবগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছি এবং অনেকগুলো প্রবলেম আমি পড়ছিও। হ্যাঁ, এগুলা নিয়ে আমি দেখলাম যেটা, যে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেমই হচ্ছে কমন। হ্যাঁ, যেমন ফেসবুক অ্যাডিকশন, এটা একটা সবার কমন প্রবলেম। তারপরে হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস আছে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে টক্সিক ফ্রেন্ডস, টক্সিক নেইবার্স। হ্যাঁ, কারো আছে হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। এই জিনিসগুলো আসলে সবার মধ্যেই মানে মোটামুটি কমন, খুবই কমন বৈশিষ্ট্য। তো এগুলা নিয়ে স্পেশাল এপিসোড আসবে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে এক ক্লাসে এগুলো বলে আসলে শেষ শেষ হবে না, এগুলো নিয়ে স্পেশাল এপিসোড আসবে। হ্যাঁ, প্ল্যান করতেছি আর কি। তো দেখা যাক। তো ক্লাসটা শুরু করি আগে। একটু সবাই, হ্যাঁ, ওভার থিঙ্কিং, হ্যাঁ রাইট, একজন মনে করাই দিয়েছে ওভার থিঙ্কিং। হ্যাঁ, এটাও একটা কমন প্রবলেম। হ্যাঁ, এগুলা নিয়ে আসবে, আমি এটা নিয়ে কাজ করব ভাবছি। কারণ স্টুডেন্টদের পড়ায় যাচ্ছি, বাট এই পড়াটা আসলে স্টুডেন্টরা ইফেক্টিভলি নিতে পারতেছে না। আমি ডেলিভারি দিচ্ছি, বাট ওরা রিসিভ করতে পারতেছে না, অথবা রিসিভ করার পরেও দেখা যাচ্ছে যে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না। তাহলে তো আসলে আমার ডেলিভারি দেওয়াটাই আসলে ব্যর্থ হয়ে যাচ্ছে। তো এটার রুটে আঘাত করতে হবে, এটার গোড়াতে আসলে পানি পানি দিতে হবে। ঠিক আছে? আমরা আমরা যেটা করি সবাই, যে গাছের আগায় পানি দিতে ব্যস্ত থাকি, এখন গোড়ায় পানি দিতে হবে। প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেমের রুটটা যদি খুঁজে বের করা যায় এবং এই প্রবলেম গুলাকে যদি সমূলে উৎপাটন করা যায়, তাহলে দেখবে যে জীবন অনেক সুন্দর। এনিওয়ে, পড়া শুরু করি। একটু কনসেন্ট্রেশন দিব, একটু মনোযোগ দিব। ঠিক আছে? ফেসবুক টেসবুক সবকিছু অফ করে, নোটিফিকেশন অফ করে আমরা জাস্ট একটু পড়ায় মনোযোগ দিই। হ্যাঁ, ওকে ওকে। গত ক্লাসে আমরা বৃত্তের সমীকরণ ও এর বৈশিষ্ট্য পড়ছিলাম। আজকে হচ্ছে টাইপ 2 পড়ব, দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়। ঠিক আছে? ওকে। টাইপ 2, দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ নির্ণয়। খুবই মনোযোগ দিবা, কনসেন্ট্রেশন দিবা। হ্যাঁ, দেখো, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, আর এই বৃত্তের একটা ব্যাস হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা ব্যাস। তার মানে এটার মধ্যবিন্দুটাকে কি বলে? ব্যাসের মধ্যবিন্দুকে কি বলে বলতো? ব্যাসের মধ্যবিন্দুকে বলে হচ্ছে বৃত্তটার কেন্দ্র বা সেন্টার। তো এই ব্যাসের প্রান্তবিন্দু দুইটা দেখতেছো, প্রান্তবিন্দু দুইটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এটা স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ওকে, তো একটা বৃত্তের কোনো একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই বৃত্তের পরিধির উপর কোনো একটা জায়গায় র্যান্ডম একটা বিন্দু নিলাম,
আর ধরলাম হচ্ছে বিন্দুটা এক্স কমা ওয়াই বিন্দু, এক্স কমা ওয়াই বিন্দু। হ্যাঁ, বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি বিন্দু। আর এই ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা, একটা এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, তাহলে কি হলো ভাইয়া, একটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু এ এবং বি এর স্থানাঙ্ক দেয়া আছে। হ্যাঁ, আর বৃত্তের পরিধির উপরে আমি র্যান্ডম একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই। ওকে, এখন আসো আমি একটা কাজ করি, এই এ বিন্দু আর পি বিন্দু যোগ করে দিই, একইভাবে বি এবং পি যোগ করলাম। ঠিক আছে, এই দুইটা যোগ করে দিলাম। আমাকে কি কেউ বলতে পারবা এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে এই অ্যাঙ্গেলটা আসলে কত? দেখি তোমাদের মধ্যে বুদ্ধিমান কারা কারা আছে, হ্যাঁ স্মার্ট পোলাপান কে কে আছে, আমাকে বলো তো ভাই এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখি কে কে বলতে পারি, ফার্স্ট সবার আগে কে বলতে পারি? 90 ডিগ্রি। কি নাম? এন দিয়ে শুরু, সবার আগে যে বলছে। হ্যাঁ, অনেক ডিজাইন করে লেখা তাই পড়তে পারলাম না। এনিওয়ে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি ভাইয়া, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, আমরা 9-10-এ পড়ছি। হ্যাঁ, এইটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, দেখো এই যে ত্রিভুজটা দেখতেছো এ বিপি ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু হইল তোমার বৃত্তটার ব্যাস। যদি কোনো ত্রিভুজের একটা বাহু বৃত্তের ব্যাস হয়, তাহলে এই ব্যাসের যে বিপরীত শীর্ষে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, সমকোণ হয়। হ্যাঁ, যদি অবশ্যই কিন্তু ত্রিভুজটাকে বৃত্তস্থ ত্রিভুজ হইতে হবে। ওকে, তাহলে এটা বৃত্তস্থ কোণ হয়, এটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, এখন আমাকে বলো তো ভাইয়া, এটা যদি এক সমকোণ হয় তাহলে এপি রেখার ঢাল আর বিপি রেখার ঢাল এই দুইটার গুণফল কি হবে? এপি রেখার ঢাল আর বিপি রেখার ঢাল এই দুইটার গুণফল কি হবে? যেহেতু এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তার মানে এই রেখা দুইটা এপি রেখা আর বিপি রেখা এরা কিন্তু একটা আরেকটার উপরে লম্ব, তাহলে এদের ঢালের গুণফল হবে -1, -1। ওকে, এখন বলো তো ভাইয়া, এপি রেখার ঢাল মানে কি? কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। কোটির পার্থক্য হচ্ছে y-y1, ভুজের পার্থক্য হচ্ছে x-x1। এবার হচ্ছে বিপি রেখার ঢাল, বিপি রেখার ঢাল কি হবে? কোটির পার্থক্য y-y2 ডিভাইডেড বাই ভুজের পার্থক্য x-x2, y-y2 ডিভাইডেড বাই x-x2 ইকুয়ালস টু -1। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, y-y1 ইন্টু y-y2, এটাকে ডান পাশে নিয়ে যাও, মাইনাস দিয়ে গুণ হবে কিন্তু, তাই না? হ্যাঁ, এই পরে যেটা আছে এটাকে ডানে নিয়ে গেলে এটা হবে হচ্ছে x-x1 ইন্টু x-x2। -1 দিয়ে গুণ করাতে সামনে একটা মাইনাস আছে। এবার এই ডান দিকের অংশটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 y-y2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছি একটু সি লিখে জানাই দিই, সি ফর ক্লিয়ার। আর তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আমি খুবই হাম্বল একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই আসো, হ্যাঁ, যে ক্লাস চলাকালীন সময় ক্লাস নোট তুলতে খুবই ব্যস্ত থাকো, যার কারণে দেখা যায় যে ক্লাস নোট তুলতে তুমি এতই ব্যস্ত আসো যা আমার কথাগুলো ঠিক মতো তুমি মনোযোগ দিচ্ছ না, শুনতেছো না। তোমার টার্গেটই হচ্ছে ভাইয়া কি লিখতেছে ওইটা তোমার খাতায় তুলে ফেলা, এবং তুমি শুনতেছো না মনোযোগ দিয়ে, দেখতেও পারতেছো না অ্যাট এ টাইম। সবাই কিন্তু মাল্টিটাস্কিং এ ভালো হয় না, কেউ কেউ আছে অ্যাট এ টাইম সব অনেকগুলা কাজ করতে পারে, সবগুলা কাজই সুন্দর করে করতে পারে। আর তুমি হয়তো বা পারতেছো না, তুমি হয়তো আমার কথাটা শোনা, দেখা এবং একই সাথে ক্লাস নোটটা তোলা, হ্যাঁ, লেখা, এই জিনিস, এই 3-4টা কাজ একসাথে করতে হয়তো তুমি ওইভাবে ক্যাপাবল না, বাট তুমি তারপরে এই প্রেশারটা নিচ্ছ, তার কারণে ক্লাসটা তোমার কাছে বোরিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লাসের শেখানো টপিক তুমি হয়তো ঠিকঠাক মতো আনসার করতে পারতেছো না। গতদিনের একজনের হোমওয়ার্ক দেখে আমার এটা মনে হয়েছে, মেবি তার নাম হচ্ছে রিপন, সে ক্লাস নোটটা খুব সুন্দর করে তুলছে, 2টা হোমওয়ার্ক দিছি, 2টাই একই রকম,
একটা পারছে আরেকটা পারে নাই। হ্যাঁ? খুবই খারাপ লাগছে আমার এটা দেখে। যে আসলে কেউ যদি একটা হোমওয়ার্ক পারে তাহলে তার আরেকটা হোমওয়ার্কও পারার কথা। না পারলে কোনো হোমওয়ার্কই পারবে না। আর যে এত সুন্দর করে ক্লাস নোট তুলছে তার অবশ্যই ২ টা হোমওয়ার্ক পারার কথা। তাহলে কি হইল? সে আসলে ক্লাস নোট তুলতেই ব্যস্ত ছিল। বাট ক্লাসটা বুঝা, ক্লাসটা দেখা, ক্লাসটা এনজয় করা। আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই ক্লাসটাকে এনজয় করা। হ্যাঁ? ক্লাস নোট তুলতে যেয়ে ক্লাসটার যাতে আমার চার্মটা নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? এত প্যারা নেওয়ার কিছু নেই। তুমি দেখো। দেখো, বুঝো। বুঝাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তাহলে কি বলছি ভাইয়া? আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। আমি একটু রিক্যাপ করে দেই। আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, যেই বৃত্তের একটা ব্যাসের ২ টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এমন একটা বৃত্তের সমীকরণ বের করব যার একটা ব্যাসের ২ টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2। ওকে ভাইয়া, আমি বৃত্তের পরিধির উপরে র‍্যান্ডম একটা বিন্দু নিলাম p of xy এবং AP আর BP যোগ করলাম। এখন এই p কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় এক সমকোণ বা 90 ডিগ্রি। সো এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে AP রেখা আর BP রেখা হচ্ছে একটা আরেকটার উপর লম্ব। তাই তাদের ঢালের গুণফল হচ্ছে -1। হ্যাঁ? আর ঢালের গুণফল যেহেতু -1, এখন আমাকে বলো তো ভাই AP রেখার ঢাল কি হবে? AP রেখার ঢাল হবে কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। একইভাবে BP রেখার ঢালও হচ্ছে কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। এবার এইটা ডান পাশে চলে গেল, ডান থেকে বাঁয়ে চলে আসলো। সিম্পল ক্যালকুলেশন। এটা হচ্ছে একটা ফর্মুলা। ফর্মুলাটা সবাই একটু মুখস্থ করে ফেলি। একবার আমার সাথে পড়ো। সবাই একটু আমার সাথে পড়ো। x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফর্মুলা। চলো ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখি। হ্যাঁ? অ্যাপ্লিকেশন দেখি। সবার কাছে রিকোয়েস্ট কিন্তু যে ক্লাস নোট তুলবো না। ক্লাস চলাকালীন সময়ে ক্লাস নোট তুলবো না। ঠিক আছে? আমার কথা যদি তুমি ইনস্ট্রাকশনস যদি ফলো না করো তাহলে কিন্তু ভাই ক্লাসটা ইফেক্টিভ হবে না। আমি ক্লাস নিচ্ছি, আজ থেকে এই বৃত্ত পড়াচ্ছি আমি ১২-১৩ বছর ১৪ বছর হয়ে গেছে। হ্যাঁ? সো এই বৃত্তর উপরে আমি হাজার ক্লাস নিছি। তো আমি জানি যে কোন জিনিসটা কিভাবে ডেলিভারি করতে হবে এবং স্টুডেন্টরা কিভাবে ক্লাসটা করলে মোস্ট বেনিফিটটা পাবে। তো এখন তুমি আমার কথা শুনবা কি শুনবা না, দ্যাটস আপ টু ইউ। তুমি যেরকম আচরণ করবা তোমার রেজাল্টটা ওইরকমই হবে। ওকে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটা ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 1, 2, 5, 6। তার মানে আমাদেরকে আমি একটু যদি ছবিটা আঁকি, আমাদেরকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যার একটা ব্যাসের ২ টা প্রান্তবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1, 2 আর একটা হচ্ছে 5, 6। আমাকে বৃত্তের সমীকরণটা বের করতে বলছে। তাহলে ফর্মুলাটা কি শিখলাম? এই যে এটা ফর্মুলাটা লিখবো x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার ফর্মুলাটা। ঠিক আছে? এখানে এই দুইটার যে কোনো একটাকে x1 y1 আর একটাকে x2 y2 ধরে নিলাম। হ্যাঁ? তাহলে x1 এটাকে ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2। ওকে? তাহলে x - x1 এর ভ্যালু হচ্ছে 1, x - x2 এর ভ্যালু হচ্ছে 5 প্লাস y - y1 এর ভ্যালু হচ্ছে 2, y - y2 এর ভ্যালু হচ্ছে 6 ইকুয়ালস টু 0। শেষ। এরপরে তুমি এখানেও আনসার লিখে দিতে পারো অথবা হাতে যদি একটু সময় থাকে এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করবা, সবগুলো সুন্দর মতো লিখে, হ্যাঁ, গত ক্লাসে যে সাধারণ সমীকরণ পড়াইছিলাম ওই সাধারণ সমীকরণের প্যাটার্ন আকারে লিখে ইকুয়ালস টু 0 লিখতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে। বাট এখানেও তুমি আনসার লিখে দিলেও কোনো ভুল নাই। ঠিক আছে? সো ম্যাথটা কারা বুঝতে পারছি একটু কমেন্টে জানাই দেই। আমি জানি তারপরে অনেকে আসো যে আরেকবার রিক্যাপ করলে ভালো হয়, তাদের জন্য আমি যেটা করছি একই ম্যাথ আরো একটা রাখছি। হ্যাঁ, জাস্ট ডাটাটা চেঞ্জ করে দিয়ে সেম ম্যাথ আরেকটা রাখছি। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটা ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 1 - 2 আর একটা হচ্ছে -5, 4। আমি ধরলাম এটা হলো x1 y1 আর এটা হচ্ছে আমার x2 y2 ধরে নিলাম। হ্যাঁ,
তাহলে আমার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার ফর্মুলাটা, ঠিক আছে? ওকে, তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 1, x2 এর ভ্যালু হচ্ছে -5। তাহলে x মাইনাস x1 x মাইনাস x2, x2 এর ভ্যালু হচ্ছে -5। তাহলে x মাইনাস -5, x মাইনাস -5, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, x প্লাস 5, y মাইনাস y1, y1 এর ভ্যালু হচ্ছে -2, y মাইনাস y1, y1 এর ভ্যালু হচ্ছে -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, y মাইনাস y2, y2 এর ভ্যালু হচ্ছে 4 ইকুয়ালস টু 0। তুমি এখানেও আনসার লিখে দিতে পারো, চাইলে হচ্ছে এইটা গুণ করে দিবা, এটা গুণ করে দিবা, সাধারণ সমীকরণের প্যাটার্নটা নিয়ে আসতে পারবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, -1 হইল কিভাবে? এই যে x মাইনাস x1, লাবণ্য, x1 এর ভ্যালু 1, x1 এর ভ্যালু 1, x1 এর জায়গায় 1 বসাইলাম, সূত্রটা হচ্ছে x মাইনাস x1। লাবণ্য বইল, বুঝছো কিনা? শহীদুল বলছো -1 কিভাবে হইলো? কোন জায়গাটায় -1 কিভাবে হইলো? কোন পেজে -1 কিভাবে হইলো? এই -1, দুইটা রেখা যখন পরস্পর লম্ব হয় তখন তাদের ঢালের গুণফল হয় -1। এটা হচ্ছে সরল রেখার কনসেপ্ট। হ্যাঁ, সরল রেখা চ্যাপ্টার পড়াইছে না? কে পড়াইছে? এনাম ভাইয়া পড়াইছে। তাহলে নিশ্চয়ই এটা পড়াইছে, যখন দুইটা লম্ব রেখা থাকে তখন তাদের ঢালের গুণফল হয় -1। দুইটা রেখা যখন পরস্পর লম্ব হয়, ধরো এটা একটা রেখা, এইটা একটা রেখা, এই রেখা দুইটা যদি একটা আরেকটার উপর লম্ব হয়, মানে এদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, তখন রেখা দুইটার ঢালের গুণফল হয় -1। ঠিক আছে ভাইয়া? একটা চ্যাপ্টার কিন্তু আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড থাকে। হ্যাঁ, বৃত্ত হচ্ছে সরল রেখার সাথে রিলেটেড। সরল রেখা বুঝলেই তুমি বৃত্ত বুঝবা, ঠিক আছে? ওকে, এই ম্যাথটা খুব ভালো করে দেখবা, খুব মনোযোগ দিয়ে দেখবা। আগের দুইটা ম্যাথ যারা যারা ভালো মতো বুঝছো, তারা এই ম্যাথটাতে কমফোর্টেবল ফিল করবা, এই ম্যাথটা তারা তারা বুঝবা, ঠিক আছে? তো আগের দুইটা ম্যাথ যারা কমফোর্টেবল মানে সুন্দর মতো বুঝতে পারছো, এবার তারা হচ্ছে এই ম্যাথটাতে একটু কনসেন্ট্রেশন করো, দেখো এই ম্যাথটা তোমরা বুঝো কিনা খুব ভালো করে। ওকে, 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে এবং এর বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপর অবস্থিত। একটা বর্গ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, এই বর্গটার একটা শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটা হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত। হ্যাঁ, ওকে, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এই ম্যাথটা বোঝানো শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন আছে। তোমাদের মধ্যে কারা কারা আছো যারা যারা হচ্ছে ক্লাসটা শুরু করার সময় ক্লাস নোট তুলতেছিলা, আমি বলার পরে ক্লাস নোট তোলা বন্ধ করে আমার কথা শুনে ক্লাসে কনসেন্ট্রেট করছো? এরকম কারা কারা আছো? দেখি একটু নামগুলা। ঠিক আছে, কে কে আছো? সিদ্রাতুল মুনথা, মৃদুল, রেদওয়ান, ওমর, অনেক নাম চলে আসতেছে, সবার নাম পড়তে পারতেছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। পড়তে পারলে আমারও ভালো লাগতো। ওকে, সবসময় ভাই মনে রাখবা, টিচারের কথা শুনবা, টিচারের উপর বিশ্বাস রাখবা, তাহলে দেখা যাবে যে তুমি এটার বেনিফিটটা পাচ্ছ। হ্যাঁ, তুমি এটার মানে পজিটিভ রেজাল্টটা অ্যাচিভ করা তোমার জন্য সহজ হচ্ছে। তুমি জানো যে ডাক্তারের উপর যদি তোমার বিশ্বাস না থাকে, তাহলে ডাক্তার যখন ঠিকঠাক ওষুধও যদি দেয়, তারপর দেখা যাবে যে তোমার অসুখ ভালো হচ্ছে না, কারণ তোমার বিশ্বাসটাই নাই। মানুষ যা বিশ্বাস করে আসলে মানুষ তাই। হ্যাঁ, একটা রিসার্চ হয়েছিল এরকম যে এক এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে, হ্যাঁ, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হচ্ছে তাকে সাপের কামড়ে মারা হবে। তো সাপের কামড়ে তাকে মারা হবে, ঠিক আছে? তো লোকটা তো অনেক ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। হ্যাঁ, তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে হচ্ছে সাপের কামড়ে। তো মৃত্যুদণ্ড বাস্তবায়নের সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে। হ্যাঁ, তখন তাকে করা হয়েছে কি, চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা হয়েছে। লোকটা তো অনেক ভয়ে আছে।
এবার যেটা করছে যে হচ্ছে তাকে একটা সেফটি পিন দিয়ে গুতা দিছে, একটা পিন দিয়ে গুতা দিছে, এবং এই পিনের গুতা খেয়ে লোকটা মরে গেছে। বুঝছো? পিনের গুতা খেয়ে কেন লোকটা মরে গেছে? কারণ তার মাইন্ডসেটে তৈরি হয়েছিল যে তাকে একটা সাপ কামড় দিবে, খুবই বিষাক্ত একটা সাপ কামড় দিবে। এই সাপের কামড় খাইলে কেউ হচ্ছে বাঁচে না। এবং তাকে যখন চোখ বন্ধ করে পিন দিয়ে গুতা দেওয়া হয়েছে, সে আসলেই মনে করছে যে একটা বিষাক্ত সাপ তাকে কামড় দিছে এবং সে তার আর বাঁচবে না এবং সে আর বাঁচে নাই। তো আসলে তুমি বিশ্বাস করো, আগে বিশ্বাস করো, দেন আগাও। ঠিক আছে? ওকে। 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে, খুব ভালো করে দেখো, ভালো করে দেখো, ঠিকই বুঝবা। এটা হচ্ছে ভাই এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? না, হইল না। এটা দেখো তো, এটা বর্গ হয়েছে না? হয়েছে, হয়েছে। ওকে। না, এটা নেই। দেখো, এটা একটা বর্গ, হ্যাঁ, এটা একটা বর্গ, এটার একটা শীর্ষ কোথায় আছে? মূল বিন্দুতে। এবং তার বিপরীত শীর্ষ, এবং তার বিপরীত শীর্ষ আছে হচ্ছে এক্স অক্ষের উপরে। বিপরীত শীর্ষ কোথায় আছে? এক্স অক্ষের উপরে। ঠিক আছে? একটা শীর্ষ মূল বিন্দুতে, আর বর্গের বিপরীত শীর্ষ আছে এক্স অক্ষের উপরে। হ্যাঁ, যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তাহলে এই বিন্দুটার কোটি কত হবে ভাইয়া? যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, বলতো কোটি কত হবে? এক্স অক্ষের উপরে থাকাতে কোটি হবে হচ্ছে 0। ঠিক আছে? এখন এই বর্গটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2। এতটুকু 4√2, এতটুকু 4√2, এইটা 4√2 এবং এইটাও 4√2। যেহেতু বর্গ, চার বাহুর দৈর্ঘ্য তো সেমই হবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই 4√2, 4√2। এটা যদি 4√2 হয়, এটাও হচ্ছে ভাই 4√2। ঠিক আছে? আচ্ছা, আমি একটু নাম দিই। এটা হচ্ছে ও বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম ধরো আমি বি বিন্দু, আর এটার নাম দিলাম আমি এ বিন্দু। এটা বি বিন্দু না দিয়ে এটা এ দিই, ডাকতে সহজ হবে আমার জন্য। এটার নাম দিলাম বি বিন্দু। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে একটু বলো তো ভাইয়া, এটা হচ্ছে 4√2, এটাও হচ্ছে 4√2, তাহলে ও এ কিন্তু বর্গের একটা কর্ণ। ও এ কি ভাইয়া? বর্গের একটা কর্ণ। আর ও বি হচ্ছে একটা বাহু, এ বিও হচ্ছে একটা বাহু। হ্যাঁ, বর্গের দুইটা বাহু মধ্যবর্তী কোণ কত হয়? একটা বর্গের দুইটা বাহুর মধ্যবর্তী কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়। এই কোণটা কিন্তু ভাই 90 ডিগ্রি। ঠিক আছে? একটা বর্গের দুইটা বাহুর, দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে ভাই একটু বলো তো ভাইয়া আমাকে, যে ও এ বি এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? ও এ বি এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ না ভাইয়া? এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজটা থেকে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা আসলে কি পাই? পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে পাই, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এখন সমকোণের বিপরীত বাহু ও এ, এটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে আমার ও এ। ঠিক আছে? তাহলে আমি কি পাবো? ও এ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ও বি স্কয়ার যোগ এ বি স্কয়ার। ও বি স্কয়ার যোগ এ বি স্কয়ার। আচ্ছা ভাইয়া, ও
ওবির ভ্যালু কত? ওবির ভ্যালু হচ্ছে 4√2, তাহলে 4√2 তার উপরে স্কোয়ার। এবি এর ভ্যালু কিন্তু ভাইয়া 4√2, 4√2 তার উপরে স্কোয়ার। এটার ভ্যালু কত? 4 4 16 দুগুণ 32, 4 4 16 দুগুণ 32, মানে হচ্ছে 64। ও এ স্কোয়ারের ভ্যালু যদি 64 হয়, ও এর ভ্যালু কত হবে? 8 হবে। তাহলে ও এ মানে এতটুকু, এতটুকু হচ্ছে 8 একক। তাহলে এ বিন্দুর ভুজ হচ্ছে 8, এ বিন্দুর ভুজ হচ্ছে 8। ঠিক আছে, এখন এ বিন্দুর ভুজ যদি 8 হয়, এখন প্রশ্নে কি বলছে? ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটাকে ব্যাস ধরে আমি একটা বৃত্ত আঁকবো। এই কর্ণটাকে ব্যাস ধরে আমি একটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তের সমীকরণটা আমি এখন বের করব। ঠিক আছে, আঁকাটা হয়তোবা পারফেক্টলি হয় নাই, বাট আমি জানি যে তোমরা কিছু মনে করো নাই। ঠিক আছে, এই কর্ণটাকে ব্যাস ধরে আঁকাটা সুন্দর হয়নি। ঠিক আছে, সুন্দর হয়নি। ওকে, এই কর্ণটাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করব। আচ্ছা ভাইয়া, এই কর্ণটাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করার ফর্মুলা তো আমরা শিখছি আজকেই, একটু আগেই শিখছি। এখন ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা কি কি? ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে 0 0 আর একটা হচ্ছে 8 0। তাহলে এখন আমার ফর্মুলাটা কি? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমার ফর্মুলাটা। ওকে, এখন এইটা হইলো x1 y1, x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালু 0, x2 y2, x2 এর ভ্যালু 8, y2 এর ভ্যালু 0। ঠিক আছে, তাহলে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, x2 এর ভ্যালু হচ্ছে 8, প্লাস y মাইনাস y1, y1 এর ভ্যালু হচ্ছে 0, ইন্টু y মাইনাস y2, y2 এর ভ্যালু হচ্ছে 0, ইকুয়ালস টু 0। এটাই আনসার। এখান থেকে কি পাচ্ছ? x ইন্টু x মাইনাস 8, এখান থেকে y ইন্টু y, তাহলে কি হচ্ছে? y স্কোয়ার ইকুয়ালস টু 0। শেষ, এটাই হচ্ছে আনসার। এখন শোনো, এখানে একটা টুইস্ট আছে। এটা হচ্ছে যে এইরকম বৃত্ত আসলে কয়টা সম্ভব। এটা কিন্তু প্রশ্ন পড়ে তোমার বুঝতে হবে যে এরকম বৃত্ত কয়টা সম্ভব। এরকম বৃত্ত কিন্তু ভাইয়া দেখো, একটা বর্গের একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে আর বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপরে। প্রশ্নে কি বলা আছে? বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আর বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপরে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে সেটা তো বলা নাই। তো এই যে বিপরীত শীর্ষটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আঁকছি, এটা তো এই দিকেও হইতে পারতো। যদি এই দিকে হইতো তাহলে বর্গটা কেমন হইতো? যদি এই দিকে হইতো তাহলে বর্গটা কেমন হইতো? এদিকে হইলে কেমন হইতো? কেমন হইতো? এরকম হইতো, তাই না? বুঝছি তো নাকি? যদি বা দিকে হইতো? ওকে, সেক্ষেত্রে ভাইয়া এই যে বিপরীত শীর্ষটা যেটা, এটা হয়েছে 8 0, আর এই দিকে হইলে এটা হয়তো হচ্ছে -8 0। এই দিকে হইলে -8 0। তাহলে বৃত্ত কয়টা হইতো? এই ডান দিকে একটা, এই দিকেও কিন্তু একটা বৃত্ত আঁকা সম্ভব। হ্যাঁ, এই দিকেও একটা বৃত্ত আঁকা সম্ভব। এই বৃত্তটার ক্ষেত্রে, হ্যাঁ, এটা তো আমি যে বৃত্তটা লিখছি এটা তো এই পিঙ্ক কালারের বৃত্তটা। এই দিকে যদি বৃত্ত চিন্তা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার x1 y1 x2 y2 টা -8 0, আমি এখানে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি একবারে, প্লাস মাইনাস এটার জন্য। হ্যাঁ, প্লাস নিয়ে তুমি একটা বৃত্ত পাবা, মাইনাস নিয়ে তুমি আরেকটা বৃত্ত পাবা। তো ম্যাথটা কারা কারা একদম ক্লিয়ারলি বুঝছি, কনসেপ্ট ক্লিয়ার করে বুঝছি, ফুল ওকে আছে কাদের কাদের কাদের, তারা একটু সি লিখে জানায় দাও। সি ফর ক্লিয়ার। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এইচএসসি পরীক্ষা আসা ম্যাথ, আসার মতো ম্যাথ। যে বোর্ডই থাকো না কেন তুমি, প্রত্যেকটা বোর্ডের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আমি চাইলেই তোমাদেরকে সহজ সহজ ম্যাথ বুঝাই দিতে পারতাম, তোমরা খুব ইজিলি বুঝতা, বাট আমি চেষ্টা করি যে আমার স্টুডেন্টদের সহজ ম্যাথ এবং দরকারি ম্যাথ সব ম্যাথই যাতে আমি বুঝাইতে পারি। ঠিক আছে, এই ম্যাথটা দরকার এবং ম্যাথটা বুঝলে সহজ। ঠিক আছে, বুঝছি তো ঠিকঠাক। যে কোনো ক্লাস ভাইয়া যখন করবা, তোমার ক্লাসের মেইন উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে ক্লাসটাতে যাতে তুমি মজা পাও, আনন্দ পাও। তোমরা ক্লাস নোট তুলতেই মোস্ট অফ দ্য কেসে অনেক বিজি থাকো। হ্যাঁ, দেখো তো, তুমি যখন একটা মুভি দেখো তখন কি মুভিতে কখন কোন সিনটা ঘটতেছে সেটা কি তুমি নোট করে রাখো? রাখো না তো। কিন্তু তারপরেও কিন্তু মুভিটা দেখারও 6 মাস পরেও যদি তোমাকে কোশ্চেন করা হয়, তুমি কিন্তু মুভির ঘটনাগুলা, হ্যাঁ কোনটার পরে কি ঘটছে, হ্যাঁ নায়ক নায়ক কে ছিল, নায়িকা কে ছিল, ভিলেন কি ছিল, হ্যাঁ, তো সবকিছু কিন্তু তুমি মনে করতে পারো, বাট তুমি কিন্তু কোথাও লিখে রাখো না। তুমি যখন একটা জিনিসে একদম ফুল ইন্টারেস্ট নিয়ে দেখবা, মজা নিয়ে দেখবা, তখন ওই জিনিসটা তোমার অনেক দিন মনে থাকবে। বাট আমরা যেটা করছি, পড়ালেখাটাকে বোরিং করে ফেলছি। বোরিং করছি কেন? হ্যাঁ, টিচার যাই বলে বুঝি না বুঝি ক্লাসের খাতা মানে খাতার মধ্যে আমার লিখতে হবে। হ্যাঁ, বুঝবো পরে। হ্যাঁ, বুঝাটা সেকেন্ডারি ইস্যু, প্রাইমারি ইস্যু হচ্ছে আমার খাতায় তুলে ফেলা। আর এটা করতে যে তোমার কাছে পড়াটা বোরিং হয়ে যাচ্ছে। তো এরকমটা করো না। অনলাইনে ক্লাস করতেছো, অনলাইনের ফ্যাসিলিটিস গুলো তুমি, হ্যাঁ, এনজয় করার চেষ্টা করো। অনলাইনের ফ্যাসিলিটিসই হচ্ছে তুমি পরবর্তীতে তুলে নাও। হ্যাঁ, তুমি ক্লাসটা করো, এখন জাস্ট ক্লাসটা করো, মজা পাওয়ার উদ্দেশ্যে ক্লাসটা করো, প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি যখন ক্লাসটা শেষ হয়ে যাবে পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় তুমি ক্লাসের লেকচারটা আবার শুনবা এবং তখন তুমি নোট করবা। তাহলে যেটা হবে, তোমার একবার পড়াও শোনাও হয়ে যাবে আরেকবার এবং লেখাও হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস টাইমে কোনো প্যারা নিও না। ওকে, এখন দেখি কেমন বুঝছো। এই ম্যাথটার আনসার তোমরা বলবা। হ্যাঁ, একটা পোল লঞ্চ করে দিই আমরা। এই ম্যাথটার আনসার তোমরা বলবা। আমি জানি অনেকের একটু টাইম লাগতে পারে ম্যাথটা সলভ করতে, তাই আমি এটা সলভ করার জন্য তোমাদেরকে 1 মিনিট সময় দিব। টাইম ইজ ওভার। ওকে, দেখো আমি ম্যাথটা করি। ঠিক আছে, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে এমন একটা বৃত্ত আমাদের বের করতে হবে যার একটা ব্যাস হচ্ছে এ বি। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলাটা একবারই প্রয়োগ করে ফেলি। এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, এক্স ওয়ান এক্স টু, ওয়াই ওয়ান ওয়াই টু, প্লাস x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals to 0। ঠিক আছে, এখন আমাদেরকে একটু গুণ করতে হবে। এটা যদি গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস থ্রাইস এক্স প্লাস টু। হ্যাঁ, একবারে লিখলাম। ওয়াই স্কোয়ার মাইনাস থ্রাইস ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই মানে হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ইকুয়ালস টু 0।
এখন আমি যদি বৃত্তের সাধারণ সমীকরণের প্যাটার্নে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম মাইনাস 5x মাইনাস 5y প্লাস 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো আমাদের অপশন এ, ফার্স্ট অপশনটা হচ্ছে আমাদের এই ম্যাথের রাইট আনসার। ওকে, কারা কারা রাইট আনসার দিছো তাদের মধ্য থেকে প্রথম 5 জনের নাম আমি পড়বো। ইশতিয়াক আহমেদ, নাফিজ, বুয়েট ড্রিমার সে, ভেরি ভেরি গুড, শুনে ভালো লাগলো। এনিওয়ে, 3-এ আছে হচ্ছে মাহবুব আলম, জয় হোসেন, ওকে, সাদিকুর রহমান সাদিক, সে নিজেকে আইনস্টাইনের নাতি দাবি করে। এনিওয়ে, এই 5টা নাম পড়ে দিলাম। আরো অনেক নাম আছে, সবার নাম পড়তে পারলে অনেক ভালো লাগতো, বাট সময় স্বল্পতা আছে। তো হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। টাইপ 2, হ্যাঁ, আজকে ক্লাসের প্রথম টাইপ ছিল টাইপ 2। এই টাইপ 2 এর উপরে 2টা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কের একটু স্ক্রিনশট নিয়ে নিই। ঠিক আছে, টাইপ 2 এর হোমওয়ার্কের একটু স্ক্রিনশট নিয়ে নিই। স্ক্রিনশট না হইলে আমরা একটু ডান লিখে দিব কমেন্ট। ঠিক আছে, একটু ডান লিখে দিই। ওকে, নেক্সট টাইপ শুরু করার আগে আমরা একটা ব্রেকে যাব, নামাজের একটা ব্রেক দিচ্ছি। নেক্সট টাইপ শুরু করার আগে ব্রেকটা হচ্ছে 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে চলে আসো কিন্তু তোমরা, হ্যাঁ। ওকে, আমি একটা টাইমার দিয়ে যাই।
বোর্ড হ্যাং করলো আবার। চলে আসছি আবার ব্রেকের পরে। তোমরা আসছো কিনা আমাকে একটু জানাই দিও কমেন্টে। লাকি খাতুন চলে আসছে, ডালিম আসছে, আনাস আহমেদ। এই যে এতক্ষণ ক্লাস করতেছো, মাঝে মাঝে খিদে লাগে না? কিছু খাইতে থাকবা, ক্লাস করতে থাকবা, মজায় ক্লাস করো, এনজয় করো। জীবনটাকে তো বোরিং বানায় ফেলছো কেন? আমি যখন অফলাইনে পড়াইতাম, অ্যাডমিশনের যেগুলো খুব স্পেশাল ব্যাচ ছিল, খুবই তুখোর ব্যাচ ছিল, এই ব্যাচগুলোতে 6 ঘন্টা 7 ঘন্টা টানা ক্লাস হইতো। ধরো কনিক পড়াচ্ছি, এক ক্লাসে কনিক শেষ। বৃত্ত কনিক একসাথে ছিল আগে। তো এরকম 7-8 ঘন্টা ক্লাস যখন হইতো, তো মাঝখানে আমি যেটা করতাম, মানে হচ্ছে যে ওদেরকে একটা আমি ফ্রি পারমিশন দিয়ে রাখতাম যে তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও, ক্লাস চলাকালীন কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, খেতে থাকবা নিজের মতো। এবং আমার ক্লাস জানলেই, যেদিন আমার ক্লাস থাকতো তার আগে ওরা খাবার দাবার রেডি করে রাখতো। হ্যাঁ, ক্লাসে ওরা যার যার মতো খেতে থাকতো আর ক্লাস করতে থাকতো। ঠিক আছে? সো ক্যাজুয়াল থাকো, এনজয় করো ক্লাসটা। তোমরা তো লাইফটা আসলে বোরিং বানায় ফেলছো। যে একজন দেখো এইচডব্লিউ করে ফেলছে, এইচডব্লিউ করা শেষ। ভেরি গুড। ওকে, চলো। ভাই কি খাচ্ছেন? খিদে লাগছিল। এনিওয়ে, চলো আমরা হচ্ছে নেক্সট টাইপে চলে যাই। আরে বোর্ডটা তো হ্যাং করছে। এটা ভাইয়া মিনিমাইজ করে আরেকবার ইয়ে করলে আবার ঠিক হয়ে যায়। ওকে, টাইপ 3। ওকে, টাইপ 3 কি? একটা বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয়। কনসেন্ট্রেশন দিব, ফুল ফোকাস থাকবে, অন্যদিকে যাতে চিন্তা কোনোভাবেই ডাইভার্ট না হয়। কোনো নোটিফিকেশনের টুংটাং যাতে তোমাকে ক্লাস থেকে সোশ্যাল মিডিয়া ডাইভার্ট না করে। খুব মনোযোগ দিয়ে দেখো, একবারে তুমি বুঝো কিনা। একটা চ্যালেঞ্জ নাও নিজের সাথে নিজে, যে ভাইয়া টাইপ 3 সৌরভ ভাইয়া পড়াবে এবং আমি এটা প্রথমবার এফোর্ট দিয়েই বুঝবো। এটা আমাকে দ্বিতীয়বার শোনার যাতে প্রয়োজন না হয়, প্রথমবারেই বুঝবো, এরকম একটা চ্যালেঞ্জ নাও। দেখো তুমি পারো কিনা। ঠিক আছে? একটা বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয়। ঠিক আছে? কি বলছে ভাইয়া? ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তটা, এটা বৃত্ত, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে মূল বিন্দু। এই যে বৃত্তটা তুমি দেখতেছো, এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তটার ইকুয়েশন। যে বৃত্তের সাধারণ সমীকরণ গত দিনের ক্লাসে শিখছিলাম, ওই সাধারণ সমীকরণ। এই বৃত্তটা চিত্রে দেখতেছো এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এই যে দুইটা বিন্দুতে ছেদ করছে, এই দুইটা বিন্দুরই কিন্তু কোটি 0 হবে। হ্যাঁ, এক্স অক্ষের সাথে কোনো কিছু যখন ছেদ করে, তখন ওই ছেদ বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0 হয়। এটা কি আমরা জানি? কোনো কোনো বক্ররেখা, যখন বক্ররেখা হোক, সরল রেখা হোক, কোনো কিছু যখন এক্স অক্ষকে ছেদ করে, তখন ওই ছেদ বিন্দুতে ওয়াই এর ভ্যালুটা 0 হয়। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এই বক্ররেখাটা বা এই বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, আর এই বিন্দুতেও ওয়াই এর ভ্যালু 0 হবে, এই বিন্দুতেও ওয়াই এর ভ্যালু 0 হবে। ওকে, আমরা একটা কাজ করি, এই এক্স অক্ষের সাথে ছেদ বিন্দুতে ওয়াই সমান 0 হয়, এটা একটু লিখি। এক্স অক্ষের সাথে
ছেদ বিন্দুতে y ইকুয়ালস টু 0 হয়। ওকে, এখন আমি এই ইকুয়েশনটাতে, বৃত্তের ইকুয়েশনে y সমান 0 বসাবো। হ্যাঁ, বৃত্তের সমীকরণে y ইকুয়ালস টু 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই কি পাই, এই ইকুয়েশনে y এর জায়গায় এখানে 0 বসাবো আর এখানে 0 বসাবো, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 0 বসাবো। তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, y এর জায়গায় 0 প্লাস c ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়ালস টু 0, এটা থাকলো। হ্যাঁ দেখো তো, এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ না? এটা কিন্তু এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা ক্লাস 9-10 দ্বিঘাত সমীকরণ পড়ছো কি? যদিও ইন্টারমিডিয়েটেও আছে, এইচএসসি তেও আছে দ্বিঘাত সমীকরণ, সেকেন্ড পেপারে, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ আছে। হ্যাঁ, বহুপদী ও বহুপদী সমীকরণ, ওইখানে আরো ডিটেইলে পড়বা। বাট ক্লাস 9-10 কনসেপ্ট থেকে বলো তো, তোমরা কি দ্বিঘাত সমীকরণ পড়ছো কিনা? পড়ো নাই? মনে নাই? আয় হ্যাঁ, কি বলে, দেখো তো এরকম কোন সমীকরণ পড়ছিলা 9-10-এ? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, একটা যদি x1 হয় আর একটা যদি x2 হয়, তাহলে মূল দুইটার যোগফল হয় মাইনাস বি বাই এ, আর মূল দুইটার গুণফল হয় সি বাই এ। মনে আছে কার কার? একটু দেখতে চাই তাদেরকে, কার কার মনে আছে? হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, দ্যাট মিনস এক্স এর দুইটা মান থাকে, মান দুইটার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, বি হলো এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর মূল দুইটার গুণফল হচ্ছে সি বাই এ, মানে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, তাহলে বলো ভাইয়া, এইটাও তো এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের এক্স এর দুইটা মান থাকবে, ধরলাম মান দুইটা হচ্ছে x1 আর একটা মান হচ্ছে x2, এই মান দুইটার যোগফল কি হবে? মান দুইটার যোগফল হবে, দেখো, মাইনাস বি বাই এ, বি হইল এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ বি বাই এ, এক্স এর সহগ কত, টোয়াইস জি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1, তাহলে টোয়াইস জি ডিভাইডেড বাই 1, তাহলে মাইনাস টোয়াইস জি থাকলো, ঠিক আছে। আর মূল দুইটার গুণফল কি হবে, সি বাই এ, এখানে কনস্ট্যান্ট হলো সি আর এ হচ্ছে 1, তাহলে সি বাই 1, দ্যাট মিনস হচ্ছে সি, ঠিক আছে। x1 প্লাস x2 এর ভ্যালু এইটা, x1 ইন্টু x2 এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। এখন যে দুইটা মূল, একটা x1 আর একটা x2, এই দুইটা মূল মানে হচ্ছে, একটা হইলো এই বিন্দুটার ভুজ আর একটা হইলো এই বিন্দুটার ভুজ। এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে হবে x1, 0, আর এটা স্থানাঙ্ক হবে x2, 0। যেহেতু x অক্ষের উপরে, তাই কোটি হচ্ছে 0, আর একটা মান হচ্ছে x1 আর একটা মান হচ্ছে x2, ঠিক আছে। ওকে, এখন বলো তো ভাইয়া, x1 আর x2 এর যোগফল এইটা, x1 আর x2 এর গুণফল এইটা, তাহলে x1 আর x2 এর বিয়োগফল কি হবে? বিয়োগফলটা কি হবে এটা বের করব, যোগফল জানি, গুণফল জানি, বিয়োগফল কি হবে? আচ্ছা ভাই, এটাকে কি আমি এটা লিখতে পারি, √(x1 - x2) হোল স্কয়ার, এটা কি লিখতে পারি? স্কয়ার আর রুট কাটা যাবে, এটাই কিন্তু থাকতেছে। এখন দেখো তো, a - b হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, -4ab। এই ফর্মুলাটা আমরা কে কে জানি? a - b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার -4ab। এই ফর্মুলা যদি আমরা জানি, তাহলে দেখো অঙ্ক কত সহজ হয়ে যায়।
এখন x1 প্লাস x2 এর জায়গায় আমি মাইনাস টোয়াইস ডি বসাই দিব। আমরা কিন্তু x1 মাইনাস x2 এর ভ্যালু বের করতেছি। এখন x1 প্লাস x2 এর জায়গায় লিখতেছি মাইনাস টোয়াইস ডি, মাইনাস টোয়াইস ডি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x1 ইন্টু x2, x1 ইন্টু x2 এর ভ্যালু হচ্ছে c, মাইনাস 4c। এখন দেখো তো এটা কত আসে, 4g স্কোয়ার মাইনাস 4c। আমি যদি ভাই 4টাকে কমন নিই, g স্কোয়ার মাইনাস c, 4টাকে রুটের বাইরে নিয়ে আসলে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস। এটা কার ভ্যালু ভাইয়া? এটা হচ্ছে x1 মাইনাস x2 এর ভ্যালু। খুব ভালো করে দেখো, x1 মানে হচ্ছে মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x1, আর মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x2। x1 এতটুকু, x2 এতটুকু, x1 মাইনাস x2 মানে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা। x1 মাইনাস x2 মানে হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য। x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য হচ্ছে x1 মাইনাস x2। তাহলে আমি একটু বাংলায় যদি লিখি, x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য, কর্তিত অংশের দৈর্ঘ্য, x অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য কি পাচ্ছি ভাইয়া? এই যে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এইটা একটা ফর্মুলা। তাহলে একটু মনে রাখবো যে একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন এখন এই বৃত্তটা এক্স অক্ষকে যদি এইভাবে দুইটা বিন্দুতে ছেদ না করত, ছেদ না করে যদি স্পর্শ করত, ধরো এরকম হয়েছে, ধরো ধরো এরকম হয়েছে, এটা হচ্ছে বৃত্তটা, এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে কিন্তু বৃত্তটা এক্স অক্ষকে কিন্তু ছেদ করে নাই, হ্যাঁ, স্পর্শ করছে। সেক্ষেত্রে কিন্তু কর্তিত অংশের দৈর্ঘ্যটা কিন্তু শূন্য হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এখানে কর্তিত কোনো অংশ নাই, আছে কি? নাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, যে এক্স অক্ষকে যদি বৃত্তটা স্পর্শ করে তাহলে কি হবে, এই কর্তিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এটা ইকুয়ালস টু কিন্তু 0 হবে। ঠিক আছে, ভালো করে দেখো, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, যদি কর্তন না করে স্পর্শ করলে এই কর্তিত অংশের দৈর্ঘ্য 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এই ভ্যালুটা হবে 0। কর্তিত অংশের দৈর্ঘ্য হবে 0। 2টা যদি এই পাশে নিয়ে যাও, জি স্কয়ার মাইনাস সি রুট ওভার, এটা ইকুয়ালস টু 0। দুই সাইডে যদি বর্গ করো, জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0, তাহলে জি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে সি। তাহলে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন জি স্কয়ার আর সি হয় সমান। এটাও একটা ফর্মুলা, এটা একটু মনে রাখতে হবে। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন জি স্কয়ার আর সি কি হবে, সমান হবে। জি স্কয়ার আর সি হচ্ছে সমান। কখন? যখন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে। আর যদি ছেদ করে তাহলে কর্তিত অংশের দৈর্ঘ্য হবে 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। ওকে, তাহলে আমাকে বলো তো ভাই, এই পুরা জিনিসটা, এই বোর্ডের মধ্যে যা যা লেখালেখি করছি বিভিন্ন কালিতে, এই জিনিসটা তোমরা ঠিকঠাক বুঝছো কিনা?
জি কি স্যার? জান্নাত? জিন্নাত। জিন্নাত ফাতেমা, আমরা হচ্ছে বৃত্তের প্রথম ক্লাসে জি পড়ছিলাম, এফ পড়ছিলাম, সি পড়ছিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। প্রথম ক্লাসটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে? এখানে আরেকটা অ্যাডভান্স কথা তোমাদেরকে বলে রাখি। একজনের নাম দেখছিলাম বুয়েট ড্রিমার। তোমাদের মধ্যে এরকম বুয়েট ড্রিমার কে কে আসো? একটু বলো তো আমাকে। বুয়েট ড্রিমারদের জন্য আমি একটা অ্যাডিশনাল কথা বলবো। যারা যারা বুয়েট ড্রিমার আসো তারা তারা একটু বিডি লিখে জানায় দাও। বিডি, বিডি, বি ফর বুয়েট, ডি ফর ড্রিমার। এখন দেখো, বুয়েট ড্রিমাররা এই রুটের ভিতরে আছে কে? এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এখন জি স্কোয়ার মাইনাস সি এটার ভ্যালু যদি জিরোর থেকে ছোট হয়, জি স্কোয়ার মাইনাস সি এটার ভ্যালু যদি জিরোর থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে কি ঘটবে? তাহলে কি ঘটবে বলো তো? তাহলে কিন্তু রুটের ভিতরে একটা মাইনাস চলে আসবে। এটা কি বুঝো? এটা কি বুঝো কিনা? এই যে জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মাইনাস সি এই ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে রুটের ভিতরে একটা মাইনাস চলে আসবে না? রুটের ভিতরে মাইনাস হলে ওটা কি বাস্তব থাকে? ওটা কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায়। গত ক্লাসে বলছিলাম না, রুটের ভিতর মাইনাস তুমি, তখন আই চলে আসবে না? আই চলে আসবে। তাহলে ভাইয়া রুটের ভিতরে যখন মাইনাস চলে আসে, দ্যাট মিনস জি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু যখন জিরোর থেকে ছোট হয়, তখন বৃত্তটা আসলে এক্স অক্ষকে স্পর্শ করে না, ছেদও করে না। তখন বৃত্তটা স্পর্শ করবে না, ছেদও করবে না। তাহলে কেমন হবে? তাহলে হবে হচ্ছে এরকম, ধরো এরকম। এই বৃত্তটা কি এক্স অক্ষকে টাচ করছে? না ভাইয়া, টাচ করে নাই। বৃত্তটা কি এক্স অক্ষকে ইন্টারসেক্ট করছে? না ভাইয়া, ইন্টারসেক্টও করে নাই। হ্যাঁ, তাহলে বৃত্তটা এরকম হবে। মানে উপরে হতে পারে, আবার নিচেও হতে পারে, কোনো সমস্যা নেই, বাট এক্স অক্ষকে ছুঁয়েও দেখবে না। ঠিক আছে? তাহলে জি স্কোয়ার মাইনাস সি লেস দেন 0 হইলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটাই করবে না। স্পর্শ বা ছেদ করবে না। ঠিক আছে? আমি আরেকবার পুরাটা রিক্যাপ করতেছি, খুব ভালো করে দেখো। এইটা একটা বৃত্ত। বৃত্তের ইকুয়েশন হচ্ছে এইটা। এই বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। একটা বিন্দু স্থানাঙ্ক ধরলাম x1,0 আর একটা বিন্দু স্থানাঙ্ক ধরলাম x2,0। যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তাহলে কোটির ভ্যালু সবসময় কি হবে? ওয়াই এর ভ্যালু সবসময় হবে 0। এখন এই বৃত্তটা চিত্র থেকে দেখো, এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে ভাইয়া? এই যে এতটুকু অংশ কর্তন করছে। এই এতটুকু অংশের দৈর্ঘ্য আমরা এখন বের করব। এতটুকু অংশের দৈর্ঘ্য হবে এতটুকু মাইনাস এতটুকু। এই দৈর্ঘ্যটা x1 আর এই দৈর্ঘ্যটা হচ্ছে x2। তো আমার টার্গেট হচ্ছে x1 মাইনাস x2 বের করা। ঠিক আছে? এখন বৃত্তটা এক্স অক্ষকে যেহেতু টাচ করছে বা ছেদ করছে, তো যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে কিন্তু ওয়াই এর ভ্যালু 0 হয়। এক্স অক্ষের সাথে ছেদ বিন্দুতে ওয়াই সমান 0 হয়। এখন বৃত্তের এই সমীকরণটাতে ওয়াই এর জায়গায় আমি 0 বসাবো। ওয়াই এর জায়গায় যেখানে যেখানে ওয়াই আছে 0 বসায় আমি এটা পাইলাম। এটা কিন্তু এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। এই এক্স এর দ্বিঘাত সমীকরণের মূল থাকে দুইটা, একটা হলো x1 আর একটা হলো x2। তার মানে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন 9-10 এর কনসেপ্ট ভাইয়া এখানে আমি নতুন কিছু পড়াই নেই, নতুন কিছু পড়াবো যখন হচ্ছে আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 পড়বো। হ্যাঁ, 9-10 এর কনসেপ্ট দিয়েই হবে যে মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর মূল দুইটার গুণফল হচ্ছে সি বাই এ। সি বাই এ, সি হচ্ছে কনস্ট্যান্ট আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ওকে, এই যে আমি ফর্মুলাটা একটু লিখে দিছি এখানে, আমি ফর্মুলাটা একটু এখানে লিখে দিছি। এটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারের কনসেপ্ট। ঠিক আছে? ওকে, এখন মূল দুটি x1 আর x2 এর যোগফল জানি, গুণফল জানি, কিন্তু আমার টার্গেট হচ্ছে বিয়োগফল বের করা। তো বিয়োগফল বের করার জন্য আমি এটাকে একটু ডিজাইন করে এইভাবে লিখছি। এটার উপরে একটা রুট দিছি, আবার স্কোয়ারও দিছি। রুট আর স্কোয়ার কাটা যাবে, এটাই থাকবে।
এখন a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই যোগফলের ভ্যালুও জানি, গুণফলের ভ্যালুও জানি। যোগফলের ভ্যালু আর গুণফলের ভ্যালু আমি বসায় দিছি, ক্যালকুলেশন করে আসছে এটা। তাহলে এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য হচ্ছে x1 মাইনাস x2, দ্যাট মিনস হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এটাই হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে? এটাই হলো ফর্মুলা। আর বৃত্তটা যদি ছেদ না করে স্পর্শ করে, যেমন এই ফিগারটাতে কিন্তু স্পর্শ করছে, তো সেক্ষেত্রে কিন্তু ভাই এই ভ্যালুটা জিরো হবে। এই ভ্যালুটা জিরো হওয়া মানে হচ্ছে জি স্কোয়ারের ভ্যালুটা সি এর সমান হবে। তাহলে জি স্কোয়ার আর সি যখন সমান হয়, তাহলে বৃত্তটা কিন্তু তখন এক্স অক্ষকে স্পর্শ করে। আর যদি এই রুটের ভিতরের ভ্যালুটা, বুয়েট ড্রিমারদের জন্য এই লাইনটা, রুটের ভিতরের ভ্যালুটা যদি জিরোর চেয়ে ছোট হয়, তাহলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটাই করবে না। ওকে, কারা কারা একদম ক্লিয়ারলি বুঝছি তারা তারা একটু জানাই দিই তো। একদম সি লিখে জানাই দাও, সি ফর ক্লিয়ার। সি ফর কিন্তু এই কনস্ট্যান্ট না, সি ফর ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার লিখে জানাই দাও। বা সুন্দর লাগতেছে তো বোর্ডটা অনেক দেখতে, স্ক্রিনশট নিয়ে রাখো তো, এত সুন্দর একটা জিনিস স্ক্রিনশট নিয়ে রাখাই যায়। ঠিক আছে, এখন আমরা ম্যাথ দেখব। দেখো ভাইয়া, তোমরা যখন মুভি দেখো, হ্যাঁ দেখো, দেখবা যে মুভি থিয়েটার গুলার সামনে কিন্তু পপকর্নের অনেক দোকান থাকে, হ্যাঁ অনেক খাবারের দোকান থাকে, এবং মোস্ট অফ দ্য কেসে মানুষজন কি করে, মুভি দেখার আগে খাবার দাবার নিয়ে মুভি দেখতে ঢুকে, তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মুভি দেখে আর একটু একটু করে খাইতে থাকে, জিনিসটা এনজয় করে। বাট লেখাপড়াটা কেন আমরা এনজয় করি না আমি বুঝি না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই যদি জাতির বিনোদন হইতো, এবং আমরা সবাই যদি বিনোদনের সাথে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে কিন্তু আমরা অনেক বেশি আগায় যেতে পারতাম। বাট আমরা আসলে স্ট্রেস নিয়ে ফেলি বেশি। বেশি স্ট্রেস নেওয়ার কারণে আসলে আমরা যতটা সময় দিই ওইভাবে রেজাল্টটা করতে পারি না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো পড়াশোনা করার খুব চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো, কিন্তু তারপরেও পড়তে ভাল লাগে না। পড়তে ভাল লাগে না বিধাই তুমি, হ্যাঁ, প্রচুর সময় দেওয়ার পরেও ভালো রেজাল্ট পাচ্ছ না, কারণ তুমি এটাকে এনজয় করতে পারছো। তো অলওয়েজ ট্রাই করবা যেই কাজটাই তুমি করো না কেন সেই কাজটা এনজয় করে করো অলওয়েজ। তুমি যখন কোন একটা কাজ এনজয় করে করবা, তখনই ওই কাজটা হচ্ছে কোয়ালিটিটা আপ টু দা মার্ক হবে। হ্যাঁ, তুমি যদি জুতাও সেলাই করো ভাইয়া, তাহলে ওই কাজটা তুমি এনজয় করে করো, যে কাজই করো না কেন এনজয় করে করলেই কাজটা তোমার তোমার বেস্ট আউটপুটটা তখন আসবে। ঠিক আছে, হ্যাঁ, বৃত্ত স্পর্শ করলে কি হবে, বৃত্ত স্পর্শ করলে জি স্কোয়ার আর সি সমান হবে। ঠিক আছে, জি স্কোয়ার আর সি সমান হবে। ওকে, তাহলে ভাইয়া এক্স অক্ষের ক্ষেত্রে বুঝাইছি, তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে? ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য হবে, জি এর জায়গায় শুধু এফ হবে। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য, অংশের দৈর্ঘ্য এটা কত হবে? এফ স্কোয়ার মাইনাস সি হবে। ঠিক আছে, জি এর জায়গায় জাস্ট এফ। এখন বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এফ স্কোয়ার সমান সি হবে। ঠিক আছে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি হবে। ঠিক আছে, আর ভাইয়া এই যে এফ স্কোয়ার মাইনাস সি, এটার ভ্যালু যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে কি হবে, রুটের ভিতরে মাইনাস চলে আসবে। রুটের ভিতর মাইনাস তুমি, তুমি আমার আই, তারপরের লাইন কি, এটা পরীক্ষা আসবে। তারপরের লাইন কি, এফ স্কোয়ার মাইনাস সি, এইটার ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে কি হবে বলো? তাহলে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটাই করবে না, কোনোটি করবে না। ঠিক আছে, করবে না। ওকে, এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে আমি এক্স অক্ষের জন্য বুঝাইছি, ওয়াই অক্ষের জন্য তোমরা প্রমাণটা আমি দেখাইনি। একইভাবে তোমরা ওয়াই অক্ষের জন্য এই যে এই তিনটা লাইন প্রমাণ করবা, এটা একটা হোমওয়ার্ক। এক্স অক্ষের জন্য আমি প্রমাণ করে দেখাইছি, সেম অ্যাপ্রোচে তুমি ওয়াই অক্ষের জন্য প্রমাণ করবা। কে কে করবা?
কে কে হোমওয়ার্কটা করবা, এটা একটা স্পেশাল হোমওয়ার্ক, এটা পরীক্ষায় আসবে না, বাট তারপরে আমি দিলাম স্পেশাল একটা হোমওয়ার্ক। কারা কারা প্রমাণ করবা? ঠিক আছে। ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য, কর্তিত অংশের দৈর্ঘ্য 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, আর এফ স্কোয়ার মাইনাস সি যদি লেস দেন 0 হয় তাহলে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটাই করবে না। ঠিক আছে, সো সেম ওয়েতে এটা মানে এটা যেভাবে প্রমাণ করছি একই ওয়েতে প্রমাণ করবা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব সুন্দর লাগতেছে না দেখতে? ওকে, এখন আসো অঙ্ক। 1 নম্বর অঙ্কটা কি বলছে? এই বৃত্তটা দ্বারা এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো। চলো বের করি। বৃত্তটা কি বলছে? বৃত্তটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x, এটাকে আমি এইভাবে লিখতে পারি না? প্লাস 2 ইন্টু মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। বৃত্তের সাধারণ সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এটা কি বৃত্তের সাধারণ সমীকরণ না ভাইয়া? তাহলে ভাইয়া যদি সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করো, জি সমান কি? জি সমান হচ্ছে -4। ভাইয়া এফ সমান কত? এফ সমান হচ্ছে -3। সি সমান কত ভাইয়া? সি সমান হচ্ছে 9। ঠিক আছে, এখন আমাকে বলছে যে বৃত্তটা দ্বারা এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে ভাই এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে ফর্মুলা। একইভাবে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এখন ভ্যালুগুলো যদি বসায় দাও, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, ভাই জি এর ভ্যালু -4, তাহলে জি স্কোয়ার মাইনাস সি, সি এর ভ্যালু 9, সি এর ভ্যালু হচ্ছে 9। তাহলে কত আসতেছে তোমার নাকি? এটার ভ্যালু বলো। কেমিস্ট্রি পারলেই হবে, ম্যাথ পারতে হবে না? কেমিস্ট্রি তো মনে হয় দুই একটা ম্যাথ হ্যাঁ আছে, কয়টা তো বলো এটার আনসার বলো। আচ্ছা, -4 স্কোয়ার সমান -16, আর হচ্ছে -9 ভাই -25। কি -25 কিসের -25? এবং রুট ওভার -25 সমান -5। রুট ওভারে রুটের ভিতরে মাইনাস আসে কখনো? এই আসছে তো। কি শিখাইছি আমি? এটা কোনো কথা? কবে শিখেছিলেন ভাই? আজব কথা, রুটের ভিতরে মাইনাস আসে কখনো? তুমি এটা কি বলতেছো? ও এই ভাই কিন্তু আমাকে পড়াইছিল 2018-তে। তো ভাই কি ভাই আমাকে কি পড়াইছে? তোমাদের তো আসলে বলার ভাষাই নেই। নো, 2018 আপেল খাবা? তুমি আপেল খাও, না খাও, মেধা বাড়াতে হবে তোমার, বুঝছো না? তোমরা কেউ কি জানো যে one apple a day, আচ্ছা What? ও ভাই, No. one apple a day keep you away from your doctor, এই কথাটা তুমি জানো? ভাই জানি কিনা ভাইকে তো জিজ্ঞেস করি। না, one apple a day keep you away from your doctor, keeps ওই তো keeps you away মানে তোমার keeps your doctor away. One apple a day keeps your doctors away. হ্যাঁ অনেক মানে একটা প্রতিদিন একটা করে আপেল ডাক্তার থেকে তোমাকে দূরে রাখে। হ্যাঁ, আমরা কি ডাক্তারের কাছে যাইতে চাই না দূরে থাকতে চাই? ওরা বলবে ভাই আমরা ডাক্তার হইতে চাই, আমরা নিজেরাই ডাক্তার হয়ে যেতে চাই। আর তখন অন্তর বলবে তাহলে একটা প্রি মেডিকেল কোর্স। হ্যাঁ, তোমরা জানো তো না, একটা প্রি মেডিকেল কোর্স কিন্তু লঞ্চ হচ্ছে। শোভন, তাহলে বলো কিছু ওদের জন্য। এরা তো আসলে বুঝছো এদের প্রবলেম কি জানো? আমি তোমাকে কিছু কথা বলি। আমি লাস্ট ক্লাসে ওদেরকে হচ্ছে একটা
অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে ওদের কোথায় কি প্রবলেম হয়, কি কি ডিস্ট্রাকশনস হচ্ছে ওদের পড়াশোনা। ওরা তো এইচএসসি 26, ওরা হচ্ছে এসএসসি পাস করেছিস একটা, নতুন হ্যাঁ, আসলে। একটা সাইকেল শেষ করছে অলরেডি। হুম, তো অনেকেই ছিল 9-10 স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিল, হুম, বাট এখন ইন্টারে উঠে একটু স্ট্রাগল করতেছে। সিলেবাস তো আগের মতো নাই, বুঝতেছোই, সিলেবাসটা ভাস্ট। এতদিন vast অনেক হয়ে গল্প গেছে। শুনছে, এই হ্যাঁ, 2-3 মাসে সেটা ওরা নিজেরা অবজার্ভ করছে। হ্যাঁ। তো অনেকেই নার্ভাস, অনেকের অনেক ডিস্ট্রাকশন আছে, অনেকের এই কারণে পড়া হচ্ছে না, ওই কারণে পড়া হচ্ছে না। কার কি কারণে পড়াতে সমস্যা হচ্ছে এইটা আমি একটা হাতে লিখে একটা নোট দিতে বলছিলাম। ওটা অনেকেই রেসপন্স করছে, শিখবো জিতবোতে পোস্ট করছে। তার মধ্যে মেইন মানে কমন যে প্রবলেম গুলা, একটা হচ্ছে ফেসবুক, হুম, তারপরে আছে হচ্ছে কারো ফ্যামিলি ক্রাইসিস আছে, ওভার থিঙ্কিং। হ্যাঁ, ওভার এখনই থিঙ্কিং, ওভার থিঙ্কিং টেনশন, কি নিয়ে? ওভার থিঙ্কিং, সিলেবাস শেষ করতে পারবো কিনা, ও আমাকে হ্যাঁ, আমি পারবো কিনা। হ্যাঁ, ওভার থিঙ্কিং। তারপরে হচ্ছে এরকম আরো কিছু প্রবলেম আছে কি যেগুলো খুবই কমন। আমি হুম। এগুলো আবার স্ক্রিনশট নিয়ে রাখছি। এটা নিয়ে আমি আবার একটা কাউন্সেলিং টাইপের একটা এপিসোড বানানোর প্ল্যান যাক আছে আমার। ইনশাল্লাহ বানাবেন ভাই। হ্যাঁ, এই তো সময়টা ভাই হুম, টিনেজ বয়সটা আমরা তো আরেকটা পার করে বিষয় আমি আসছি। খেয়াল করছি যে ওরা, হুম, আমার কাছে মনে হয়েছে যে ক্লাস চলাকালীন সময়ে, এটা আমি খুবই কমন প্রবলেম, যে ক্লাস নোট তুলতে খুবই ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত থাকে ক্লাস নোট তুলতে। টিচার কি বলতেছে, টিচার কি বুঝাচ্ছে, আমি যখন একটা কথা বলি এট দ্য সেম টাইম আমি লিখি, হুম, হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওরা খেয়াল করতেছে না। তুমি মুভি দেখার সময় যখন সাবটাইটেল দেখতেই ব্যস্ত থাকো, তখন কিন্তু তুমি এক্সপ্রেশন দেখতেছো না, অনেক ডিটেইল তুমি মিস করতেছো। এটা কি বুঝো তুমি? হ্যাঁ, ওরাও অনেক ডিটেইলস সেম গুলো দেখা কাজটাই যায় না। করে, ওরা হচ্ছে তুলতে এতটাই ব্যস্ত থাকে, আমি কোথায় কি এক্সপ্রেশন দিচ্ছি, কোথায় কি পয়েন্ট করতেছি, এই জিনিসগুলো খেয়াল করে না। দেখা যায় পুরা ক্লাস নোট তুলছে কিন্তু বৃত্তের কেন্দ্র বের করতে যে আটকায় যাচ্ছে। এই তো তাইলে তো খেয়াল না এখন আমি করার কারণে ওদেরকে তো অনেক সাজেস্ট করি প্রবলেম হচ্ছে। যেটা, যে ক্লাস টাইমটা তুমি ক্লাসটা এনজয় করো, ক্লাসটা হুম, এনজয় করো লাইক এ মুভি। মুভি কি আমরা লিখে রাখি, নোট করে রাখি, কিন্তু মুভির দৃশ্য কিন্তু আমাদের অনেকদিন পরেও মনে থাকে। মনে থাকে। বাট তাই না ব্যাপারটা? সো ক্লাসটা এনজয় করো। ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা তুমি আরেকবার দেখো, এবং সেই সময় তুমি যদি নোটটা করো, এট দ্য সেম টাইম তোমার কিন্তু বুঝে বুঝে একবার লেখাও হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। বুঝে বুঝে লেখা হচ্ছে, ব্রেনে হ্যাঁ, সেট হচ্ছে, লিখতেছে। তুমি বারবার বলো যত তাহলে কোন বেশি কোনটা ইফেক্টিভ হবে? দ্বিতীয়টা আমার আচ্ছা, কাছে আমার মনে কাছে হচ্ছে আমার ওদের কাছে অ্যাপ্রোচের আমার সমস্যা। কিন্তু ছোট একটা ঘটনা তো মনে হুম, পড়ে গেছে। দাও তুমি মাইক্রোফোন, আমি দিচ্ছি তোমাকে। তো ভাইয়া যে দ্বিতীয় আচ্ছা ভাই আমি কি অনুষ্ঠানে প্রশ্ন করতে আমি আপেল নিয়ে ঘুরতেছি। আমি আমার ডক্টরকে দূরে পাঠায় দিব। আচ্ছা। হ্যাঁ, আমি না তোমরা ১ম যে প্রশ্নটা করতেছিলা যে আমি ভাইয়ের স্টুডেন্ট ছিলাম কিনা? হ্যাঁ, ভাইয়া আমি যখন একাডেমিকে ছিলাম তোমাদের মতো, তখন তো এরকম অনলাইন সিস্টেম এত ছিল না। তখন আমি ভাইয়ের ডিরেক্ট স্টুডেন্ট ছিলাম এবং অনেক, অনেক স্মৃতি আছে আমাদের মধ্যে এবং আমার এত ভাল লাগে আমি যখন অ্যাডমিশনে ভাইয়ের একদিন ক্লাস করি, জাস্ট আ ডিফারেনসিয়েশন এর একটা ক্লাস আ নাকি ডিফারেনসিয়েশন এর না তো ভাই, নিতে গেছিলাম আমরা ক্লাসটা ছিল ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেশন। না, উদ্ভাসে যে ক্লাস আপনার পাইছিলাম, গতিবিদ্যা ক্লাস পাইছিলাম। তো গতিবিদ্যা ক্লাস করে না আমার এত ভালো লাগছিল তখন আমরা সবাই মিলে বললাম যে ভাই আপনার কাছে আমরা ক্যালকুলাস পড়বো, ইন্টিগ্রেশন পড়বো। তো ভাই একদিনে আমাদের ইন্টিগ্রেশন শেষ করে দিছিল। আমার ওই স্মৃতিটা খুবই আজকেও মনে আছে। ২০১৮ সালের স্মৃতি। আচ্ছা, তো আমি ভাইয়ের ডিরেক্ট স্টুডেন্ট ছিলাম। আর হচ্ছে হ্যাঁ, ভাইয়া আপনি হ্যাঁ, আমার তো ক্লাস শুরু হবে। তোমাদের সাথে কিছুদিন পরেই ক্লাস শুরু হবে। ভাই ওদের আজকে না, সাথে ওদের সাথে থাকবে, কিছুদিন পরে থাকবে যারা জিজ্ঞেস করতেছিল। যে ঘটনাটা আমার মনে পড়ছে ভাই যেটা বলল যে তোমরা যখন ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা, তারপরে যখন আরেকবার দেখবা তখন সুন্দর করে নোট করবা। তো ২ বার ৩ বার করে যখন তোমার দেখা হচ্ছে, শোনা হচ্ছে, আবার লেখাও হচ্ছে, তখন বিষয়টা একদম কনস্ট্যান্টলি তোমার মাথায় সেট হয়ে যাবে। বিষয়টা এরকম, মেডিকেলে অনেকেই তোমরা সামনে পড়বা, অনেকে মেডিকেল সায়েন্স নিয়েও পড়বা, আমরা তো ফার্মেসি বা জেনেটিক্স এগুলো নিয়ে পড়বা। তোমরা নার্ভাস সিস্টেমে একটা অংশ পড়বা সেটা হচ্ছে আমাদের ব্রেনের নার্ভ সেলগুলো না ২ ধরনের কাজ করে। একটা হচ্ছে কিছু আছে টেম্পোরারি মেমোরি ধারণ করে আজকে একটা হোঁচট খাইছো ১ সপ্তাহ পরে আর মনে থাকবে না। এটা সে বের করে দিবে। আর আরেক ধরনের মেমোরি হচ্ছে ধরো আজকে তুমি আমার বা আমাদের বড় দাদুর ক্লাসটা তোমরা করতেছো। এই ইয়েটা কিন্তু স্মৃতিটা কিন্তু অনেকদিন পর্যন্ত মনে থাকবে। যেমন ধরো যে 'ওয়ান অ্যাপল এ ডে' এটা আমরা অনেকবার বললাম, তোমরা অনেকবার লিখছো। জানো এই কথাগুলো না অনেকদিন পর্যন্ত তোমাদের মাথায় থাকবে। অথবা ধরো যে গত বছর তুমি এসএসসি পরীক্ষা দিছিলা, এটা আজীবন মনে থাকবে। তো ভাই কি কারণে কিছু ঘটনা আজীবন মনে থাকে আর কিছু ঘটনা একদিন পরে মনে থাকে না? এটা হচ্ছে কি যে মেমোরি সেন্টার আমাদের ব্রেইনে। সবকিছুই বায়োলজিক্যালি চলবে। আ কিছু আছে তোমার পার্মানেন্ট মেমোরি সেন্টারে কিছু মেমোরি যেয়ে সংযুক্ত হয়ে যায়।
তো কথা হচ্ছে ভাই আমরা কিভাবে পার্মানেন্ট মেমোরি সেন্টারে আমাদের মেমোরি গুলাকে পাঠাবো। ধরো যে আজকে তুমি ক্লাসটা করতেছো ভাইয়ার, এটা তোমার পার্মানেন্ট মেমোরি সেন্টারে যে জমা হয়ে গেছে। তুমি আজীবন তোমার এটা মনে থাকবে। একদম আজীবন মনে থাকবে। তো কিভাবে করবা? বারবার করে যখন তুমি একটা কিছুর উপরে স্ট্রেস দিতে থাকবা, ব্রেইন তখন অটোমেটিক মনে করবে কি জানো? যে এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো এসএসসি পরীক্ষার কথাই বলি। শোনো, সবাই একটু শোনো। এসএসসি পরীক্ষায় তোমরা কি করছো? ২ বছর ধরে পড়াশোনা করছো, অনেক স্ট্রেস দিছো এসএসসির জন্য ব্রেইনটাকে। এই ব্রেইন ওই দিনটা মনে রাখছে। ধরো যে আজকে একটা মশার কামড় খাইছো, এটা মনে করবা যে এটা তো খুবই ইনসিগনিফিক্যান্ট ভাই, তাই না? খুবই ইনসিগনিফিক্যান্ট, এটা কিন্তু আর ব্রেইন মাথায় রাখবে না। তো বুঝতেছো? তুমি যখন বারবার একটা কিছু দেখবা, তুমি আ বা ডিস্ট্রাক্টেড হওয়ার তো কোনো চান্সই নাই। তুমি আজকে এখন ক্লাসটা করতেছো, মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। আমাদের আপেল খাওয়া দেখতেছো, ভাইয়ের ফল খাওয়া দেখতেছো। তারপরে লিখতেছো। তারপরে আরেকবার যখন তুমি ক্লাসটা রেকর্ড দেখে ফেলবা, একটু স্পিড বাড়ায় দিয়ে দেখো, সমস্যা নাই। আবার তুমি লিখো। ভাই এতবার যখন ব্রেইনকে তুমি বুঝাবা যে ভাই এটা ইম্পোর্টেন্ট, এই জিনিসটা তোমার আজীবন মাথায় থাকবে। বুঝতে পারছো? তো এইভাবে ভাই কিন্তু এটা যে তো হুদাই কথাগুলা প্যারা নেয়। বলতেছে, হ্যাঁ, হুদাই তোমরা প্যারা নিচ্ছ। ভাই প্যারা নেওয়ার কিছু নাই। তোমাদের হাতে যথেষ্ট সময় আছে। আর এরকম ভাইয়েরা তোমাদের কাছে আছে, যাদের কাছে পড়ে আমরা এই জায়গায় আসছি। একজন লিখছে কি জানো? বুঝছো? যে আমি যে তোমার টিচার এটা বুঝতেছেই না। মানে এটা বুঝাই যাচ্ছে না তুমি। ও তার মানে ভাইয়ের কাছে মনে হয় এজ ইজ জাস্ট এ নাম্বার। মানে ভাইয়ের এজ না, বাড়ে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না ভাই, কিন্তু মানে এজ হচ্ছে একটা নাম্বার। আসলে এজ ইজ জাস্ট এ নাম্বার। জাস্ট এ বাট নাম্বার। এটার জন্য আমার কিছু অ্যাক্টিভিটিস আছে। আচ্ছা হ্যাঁ, ভাই, এটা কিন্তু আমরা শুনতে চাই এটা ভাই। তুমি হচ্ছে চাইলেই যে এজটাকে নাম্বার করে ফেলতে পারবে, এটা এতটাও সহজ না। সহজ না। ঠিক আছে? একটা ভাই কিছু তোমরা কি জানতে চাও কেমনে তোমরা বুড়া বয়সে ভাইয়ের মতো এরকম তরতাজা জোয়ান থাকতে চাও? এই দ্যাট ডাজন্ট মিন যে আমি বুড়া। ঠিক অবশ্যই আছে? বুড়া না। বুড়া না। বাট কিন্তু আমার চেয়ে ছোট যারা তাদেরকে আমার থেকে বড় লাগে। এটা হচ্ছে ফ্যাক্ট। ওরা বলতেছে এটা। ও আচ্ছা, তাহলে ভাইয়ের কাছে না, আমরা এটার জন্য আমার কিছু এফোর্ট আছে। হ্যাঁ, এই হ্যাঁ, এফোর্ট গুলো যেটা আমরা আসলে শুনবো ভাই। বলবো। এটা বলবো একদিন। এটা আচ্ছা নিয়ে আমি তাহলে কিছু আরেকদিন আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, বুঝতে পারি। ওদের অনেকের ফ্রাস্ট্রেশন আছে। ডিপ্রেশনে ভোগে। তো আমার কাছে মনে হয় যে এই আমি যে কাজগুলা করি, হ্যাঁ, অ্যান্টি এজিং, হ্যাঁ, অ্যান্টি যে এজিং প্রপার্টি কাজগুলা, কিসের মধ্যে হ্যাঁ, এই আছে? কাজগুলো যে ওরাও করে, এটা ওদের ডিপ্রেশন কাটাইতে অনেক হেল্প করবে। আচ্ছা। মানে এটা হচ্ছে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি আমি রেগুলার। ও এই তোমরা কি এগুলো শুনতে চাও কিনা? আসলে দীর্ঘদিন কিন্তু ফল পারুলগুলো খাইয়া ধরে ব্যাপারটা রাখা না। ভাইয়ের না, মতো ব্যাপারটা না। এরকম ব্যাপারটা হচ্ছে পারুলগুলো তোমার ধরে রাখা কিছু কিন্তু অনেক কঠিন বিষয় ভাই। কিছু ফিজিক্যাল ফল খাওয়া তো বলেন অবশ্যই ভাই, একটা প্লিজ পার্ট। প্লিজ প্লিজ। হ্যাঁ, ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, আচ্ছা। ধরো যে আমি আজকেও প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট হাঁটছি। ওয়াও! ভাই এত সময় কিভাবে বের ম্যানেজ করেন ভাই? করি। আপনার ৩০ বিজি থেকে শিডিউল ৩৫ এর মিনিট মধ্যে। হাঁটি। হ্যাঁ, সপ্তাহে ৪ থেকে ৫ দিন আমি জিমে যাই। ওয়াও! হ্যাঁ, তো এই আমার বডি যখন মুভ করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন থাকে তখন কিন্তু হচ্ছে আমার মন ভালো থাকে। হুম, জিম করার পরে এক ধরনের হ্যাপি হরমোন তোমার নিঃসরণ হয়। হ্যাঁ, এন্ডোরফিন হরমোন। বুঝতে পারছো? এটা যে অন্তরকে জিজ্ঞেস করো, অন্তর ভাইয়াকে জিজ্ঞেস করো বা শাওন ভাইয়াকে, তহিদ শাওন ভাইয়াকে জিজ্ঞেস করো। ওরা বলতে পারবে ভালো। হ্যাঁ, একটা হ্যাপি হরমোন রিলিজ হয়। তখন মন ফ্রেশ থাকে। হ্যাঁ, ডিপ্রেশন জায়গাও পায় না। অনেকেই আছে যে ডিপ্রেশনে ভুগে। ডিপ্রেশনে ভুগে কি করে জানো? সবাই দেখবা যে প্রয়োজনের চেয়ে বেশি ঘুমায়। এখানে যারা ডিপ্রেশনের পেশেন্ট আছে, নিজেরা ডিপ্রেস থাকে, এরা দেখবা যে প্রয়োজনের চেয়ে বেশি ঘুমায়। যারা অতিরিক্ত ঘুমায় তারা ডিপ্রেশনে ভোগে। অথবা উল্টা করেও বলা যায় যে যে যারা ডিপ্রেশনে ডিপ্রেশনে ভোগে ভুগে তারা তারা অতিরিক্ত অতিরিক্ত ঘুমায়। ঘুমায়। দুইটাই, ভাইস ভার্সা। তাহলে এটা তো বুঝতে পারছো? ডিপ্রেশনে ভুগলে তো ভাই তোমার ঘুমাইতে হবে অতি পরিমিত। অল্প বয়সেই কিন্তু ইয়ে হ্যাঁ, হয়ে যাবে। ডিপ্রেশনে ভুগলে কি হবে? ওর পড়াশোনাও ঠিক মতো হবে না। আর আরো তারপরে টেনশন বাড়বে। টেনশন বাড়বে, অল্পতেই ইয়ে দেখা যাবে। হুম, ফিজিক্যাল টেন্সও দেখা অ্যাক্টিভিটিস যাবে। দরকার, অল্পতেই টেন্স দেখা যাবে। হ্যাঁ, টেন্স ট্রু ভাই, বেশি ট্রু। টেন্স হলে কি হবে? তোমার চুল দাড়ি পাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো লক্ষণ আছে। এইজিং ফ্যাক্টর গুলা বেশি হ্যাঁ, অ্যাক্টিভেট চামড়া হবে। কুঁচকে যাবে। তোমরা হ্যাঁ। অনেকে চামড়া স্কিন ভালো রাখার জন্য কত ধরনের কসমেটিক্স সো অনেকে ব্যবহার অনেকে যে করে। প্রবলেম গুলা লিখছিল ডিস্ট্রাকশনের কারণ, হ্যাঁ, যে একটা প্রবলেম ছিল হচ্ছে যে ডিপ্রেশন হচ্ছে। এটার একটা ওয়ে হইতে পারে যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা। activities করে। রেগুলার যারা ডিপ্রেশনে ভুগো, ঘুম থেকে উঠেই কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে তুমি ইনভলভ হও। হ্যাঁ, পুশ আপ দাও। হ্যাঁ, বুক ডাউন বলে না? হ্যাঁ, পুশ বুক আপ ডাউন দাও। বলে। হ্যাঁ, বা একটু মুভমেন্ট একটু করো, হাঁটু খেলাধুলা। যারা গেড়া ফুটবল খেলে এদের বডি মাইন্ড কিন্তু খুব ফ্রেশ থাকে। অনেক ফ্রেশ। আবার অনেকে সুইমিং ও তো করতে পারে। সুইমিং করতে পারে। মানে কিছু একটা করো। তুমি এমন কি সারাদিন যদি বসেই থাকো, বলা হয় হচ্ছে স্মোকিং, সরি, সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। স্মোকিং কি করে? লং টার্মে ইফেক্ট ফেলে। হুম, তোমার কিন্তু শর্ট টার্মে তুমি বুঝবা না। বুঝতে যারা স্মোক করে একটা সময় যে তাদের ফুসফুস কিন্তু দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে এবং যায়। এর থেকে হুম, ক্যান্সারও হয়। হুম, কিন্তু এটা কিন্তু শর্ট টাইম হয় না, লং টাইম লং এফেক্ট। টার্মে হয়।
সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। যারা রেগুলার বসে থাকে, এই লাইনটা অনেক আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। যারা রেগুলার বসে থাকে, ডেস্ক জব করে বা পড়ালেখা যারা করে, অনেকে আছে যে চেয়ারে বসে তো ওঠেই না। এটা হলে হয় কি যে হচ্ছে তার হচ্ছে মেটাবলিজম কমে যায়, খায় ঠিকই কিন্তু ডাইজেস্ট করতে পারে না, তখন তার বডি বেড়ে যায়, অসুখ বিসুখ দেখা দেয়। অনেকে বসে থাকতে থাকতে হয়তো পাছাটারে চ্যাপ্টা বানায় ফেলছে কিন্তু অবজেক্টিভে হারায় যাবে। যেটাই হোক আর কি, অনেকে বলছে ভাই সময় পাই না, ভাই সময় এইভাবেই ম্যানেজ করতে হয়। তুমি যেই কাজটা এখন 2 ঘন্টায় করতেছো, তুমি এমন তো হইতে পারে ওই একই কাজ তুমি 1.5 ঘন্টায় শেষ করে ফেলতেছো, তোমার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, তোমার ম্যানেজ হয়ে যাবে। তুমি একটা রুটিন করো, চার্ট করো যে এই কাজ আমি দিনে করব। হ্যাঁ, এটা তুমি ফলো করো, একটা লাইফে একটা ডিসিপ্লিন নিয়ে আসো। সুমন কিছু বল। আম, সৌরভ ভাইয়া কার ছাত্র এটা ভাই ভালো বলতে পারবেন, ভাই হয়তো বা তারও এমন গুরু ছিলেন। তো আলহামদুলিল্লাহ। তোমার ভাই ওদের ক্লাস টাইম কি প্রায় শেষ নাকি? আচ্ছা, ও এখন কি ব্রেক টাইমও চলতেছে নাকি? আচ্ছা, যাক ভাইয়ারা, তো আমি এই বিষয়টা একটু ভাইয়ের সাথে কথা বলতে আসছিলাম যে দেখো তোমরা কোন কোন ভাইয়াদের সান্নিধ্যে তোমরা আসতেছো। তা তোমাদেরকে যারা পড়াচ্ছে, যেমন আমরা পড়াচ্ছি, আমাদেরও গুরু ওনারা। তো তোমাদের টিচারদেরও টিচারের সান্নিধ্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো দেখো কয়টা জেনারেশনের এক্সপেরিয়েন্স তোমরা একসাথে গ্যাদার করতেছো। এটা কিন্তু আসলে এই অনলাইন ছাড়া আগে অফলাইনের যুগে সম্ভব ছিল না, বুঝতেছো? আপনি ছাত্র বোঝাই যাচ্ছে না, আরে কেমনে আর বোঝা যাবে, বুড়া হয়ে যাচ্ছি আর ভাই তো তারুণ্য ধরে রাখছে। সুমন, তোমাকে কিন্তু অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, বুঝতে পারছো? ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে। তোমরা তো ম্যাক্সিমাম টাইম ঘর থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ফেলো, হাঁটো তো না, তাহলে হাঁটতে হবে, থ্যাংক ইউ ভাই। হাঁটতে হবে। আমি দেখছো আজকে শোভনের সাথে আমার পরিচয় কিভাবে একটু বলি। শোভন হচ্ছে আমার মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম, মনে হয় 2017-তে। 17-তে সে হচ্ছে ফার্ম গেটের হাজার হাজার স্টুডেন্ট মানে পড়তে আসে। হ্যাঁ, যে স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ম্যাক্সিমাম ঢাকার বাইরে থেকে যারা আসে, মানে কোচিং এর রাজধানী মনে করা হয় হচ্ছে ফার্ম গেটকে। তো হাজার হাজার স্টুডেন্ট এক ব্রাঞ্চে পড়ে, এর মধ্যে স্পেশাল কিছু 60-70টা স্টুডেন্ট নিয়ে আলাদা ব্যাচ করা হয় যারা খুবই তুখোর। এই তুখোর ব্যাচের স্টুডেন্ট হচ্ছে শোভন। তুমি মনে হয় পার্সোনাল ব্যাচও পড়তা। আমার কিন্তু এখানে আরো স্টুডেন্ট আছে, সাইফ আছে। সাইব ভাই আপনার হ্যাঁ, student। তো ভাই এইটাই আসলে ওদেরকে আমি বলতে নিলাম যে এই ছাড়া অনলাইনের যে এখন এইজটা শুরু হয়েছে এই যুগে, মানে এটা খুবই রেয়ার যে ভাই আগে এরকম পাওয়াটা সম্ভব ছিল না। এখন এত বছরের এক্সপিরিয়েন্স সহ যখন আপনারা আসেন, ইভেন দেখেন আজকে আমি আপনার ক্লাসে এসে দাঁড়াইছি, আমি কিন্তু অনেক কিছু শিখে তারপর বেরোচ্ছি। তার মানে ভাবতেছো আমি যখন ঢুকছি তখনকার আমি আর এখনকার আমি কিন্তু একটু আলাদা, আমি একটু হলেও বেশি জানি। তো দাদার কাছ থেকে আমি এই বিষয়গুলো শিখে নিলাম। তো তোমাদের জন্য অনেকগুলো শুভকামনা রইলো, আর ক্লাসে তো দেখা হচ্ছেই, তাই না? তো শিখতে থাকো, জিততে থাকো ভাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ শোভন, দেখা হবে। আসো, তাহলে আমরা এবার ম্যাথে ফিরে যাই। হ্যাঁ, এটা কত আসতেছে? 4 × 16 বিয়োগ 9, 16 বিয়োগ 9 কত হয়? 7 হয় না? তাহলে এটা হচ্ছে 2√7, 2√7। আর এটা কত আসতেছে? 3 3 9 বিয়োগ 9, এটা তো 0 আসতেছে, এটা হচ্ছে 0। দ্যাট মিনস বৃত্তটার এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√7 একক, এত একক। আর বৃত্তটা অ্যাকচুয়ালি ওয়াই অক্ষকে ছেদই করে নাই, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে 2 × √f² - c, এই ভ্যালুটা 0 আসছে। এই ভ্যালুটা 0 আসা মানে হচ্ছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, একটু লিখে দিই। তো এখানে এখানে বৃত্তটা লিখে দিব। হ্যাঁ, বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, স্পর্শ করে। ওকে, এখন দেখো এই যে আরেকটা 2 নাম্বার কোশ্চেন, এই বৃত্তটা দ্বারা এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2, এই সহগটাকে প্রথমে আমরা 1 করে ফেলবো। 1 করার জন্য আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x, হ্যাঁ, মাইনাস 12y প্লাস 25 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে,
ওকে, এবার আসো এটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু এক্স, এটাকে লিখতে পারি 2 ইন্টু মাইনাস 6 ইন্টু ওয়াই, ঠিক আছে, প্লাস 25 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, তাহলে এখান থেকে বলো জি এর ভ্যালু হচ্ছে 8, এফ এর ভ্যালু হচ্ছে -6 আর সি এর ভ্যালু হচ্ছে 25। তাহলে আমার এক্স অক্ষ থেকে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমার ফর্মুলাটা। এখন আসো 2 ইন্টু রুট ওভার জি এর ভ্যালু হচ্ছে 8, 8 স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 25। 8 8 64 বিয়োগ 25 কত হয় ভাইয়া? 8 8 64 মাইনাস হচ্ছে 25, 39 আসতেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 239 রুট ওভার 39, এত একক। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 রুট ওভার 39 একক, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু কি হবে? 2 ইন্টু রুট ওভার এফ এর ভ্যালু -6 -25, 6 6 36 বিয়োগ 25, 36 বিয়োগ 25 কত হয়? 11, 2 রুট ওভার 11 একক। কারা কারা বুঝছি সি লিখে জানায় দেই, ঠিক আছে। সি 25/2 হবে না ভাইয়া, সি 25ই হবে, যা লিখছি এটাই। সি 25/2 হবে, কেন হবে আমি বুঝলাম না। রাওয়া রাওয়া সি এটাই হবে যা লিখছি। দেখো রাওয়া, আরেকটা ম্যাথ দেখো তাহলে, যদি যেহেতু এটা বুঝতে সমস্যা হয়েছে তোমার। এই ম্যাথটাতে এখানে জি কত একবারই লিখে ফেলি, এইভাবে ঢং ঢং করার আর সময় নাই, কারণ বড় হয়ে গেছি আমরা। জি কি হবে? এক্স এর সহগ কত? এটার অর্ধেক। এফ কি হবে? ওয়াই এর সহগ যেটা তার অর্ধেক, ওয়াই এর সহগ -2, তার অর্ধেক হচ্ছে -1। টি হচ্ছে এই কনস্ট্যান্টটা 4। তাহলে এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ঠিক আছে, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওকে, ভ্যালুটা কি হবে ভাইয়া? 2 ইন্টু রুট ওভার জি এর ভ্যালু -2 মাইনাস সি, সি এর ভ্যালু হচ্ছে 4। এটা তো 0 আসতেছে, তাহলে বৃত্তটা আসলে এক্স অক্ষকে কি করছে? স্পর্শ করছে। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, আবার দেখো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ এর ভ্যালু কত? -1 মাইনাস সি, এটা আসতেছে 2 রুট ওভার -3, রুটের ভিতর মাইনাস তুমি, তারপরে লাইন কি? রুটের ভিতরে যেহেতু মাইনাস আসছে, তাহলে কি হবে? বৃত্তটা বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ বা ছেদ কোনোটাই করে না, কোনোটাই করে না। দেখো বুঝছি কারা কারা,
একদম ক্লিয়ারলি বুঝছি কারা কারা, একদম কনসেপ্ট ক্লিয়ার করে কারা কারা বুঝছি, ঠিক আছে? +2+1 হবে, কে বলতেছে ভাইয়া? না ভাইয়া, কে বলছে একটু দেখি, যে বলছো +2+1 হবে না ভাই, এটা তো বৃত্তের কেন্দ্র বের করি নাই। বৃত্তের কেন্দ্র বের করার ক্ষেত্রে এক্স এর সহগের অর্ধেক তারপরে চিহ্ন উল্টাইতে হয়। হ্যাঁ, কিন্তু এটা তো কেন্দ্র না, এটা জি আর এফ। কেন্দ্র হচ্ছে -g-f। গত ক্লাসের লেকচারটা একটু খেয়াল করবা, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। কিন্তু আমরা তো শুধু জি আর এফ বের করতেছি। জি এ হবে হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, এফ হবে ওয়াই এর সহগের অর্ধেক, ঠিক আছে? যা লিখছি ঠিকঠাকই লিখছি, ওকে? বুঝছি কারা কারা, সিডিকে জানাই তো। তাহলে এখন আনসার বলো, এই বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনটা? ঢাকা বোর্ডে আসছিল ম্যাথটা। আনসার বলো, ফার্স্ট ফার্স্ট। বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে হবে। ওকে ভাই, টাইম আপ। দেখো, প্রথমে দেখো এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2। প্রথম টার্গেট হচ্ছে এক্স স্কোয়ারের সহগটাকে 1 বানানো। এক্স স্কোয়ারের সহগ 1 বানানোর জন্য আমি কি করব? উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y -11 = 0। এটা হচ্ছে আমাদের বৃত্তটা। এখন এখান থেকে আমি জি বের করব। জি হচ্ছে ভাই এক্স এর সহগ কত? -1। এর অর্ধেক হচ্ছে -1/2। এক্স এর সহগের অর্ধেক, এটা হলো জি। আর এটা চিহ্ন উল্টাইলে পাওয়া যায় কেন্দ্রের ভুজ। আমরা কেন্দ্রের ভুজ বের করব না, শুধু জি বের করব। এফ কি? এফ হচ্ছে ওয়াই এর সহগের অর্ধেক। ওয়াই এর সহগ হচ্ছে -2, তার অর্ধেক হচ্ছে -1, ঠিক আছে? আর কনস্ট্যান্ট সি, এটার ভ্যালু হচ্ছে -11। এখন ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে 2 × √f² - c। এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে ভাই 2 × √f² - c। c এর ভ্যালু -11, ঠিক আছে? তাহলে এটা কত আসে? এটা তো -1 এর উপরে স্কোয়ার মানে +1 +11, 2√12, ঠিক আছে? 2√12 কে আবার কি লেখা যায়? 4 × 3, 3 × 4 = 12। হ্যাঁ, তাহলে 2, এই 4টাকে যদি বাইরে নিয়ে আসি, 2 × √3 মানে হচ্ছে 4√3। 4√3 আনসার হচ্ছে অপশন বি, 4√3। এখন ওকে, আমি একটু প্রথম 5 জনের নাম পড়তে চাচ্ছি। জায়েদ মোহাম্মদ তাজ, শ্রী পলক কুমার, রনি, নয়ন দাস, তারপর হচ্ছে রহমতুল্লাহ খান এবং তানিশা সুলতানা। থ্যাংক ইউ তোমাদেরকে, এবং যারা যারা পারছো সবার নাম পড়তে পারলে আমারই ভালো লাগতো, ঠিক আছে? আমরা কি আরেকটু পড়বো? একটু কমেন্ট নেই, আরেকটু পড়বো কিনা? একটু হোমওয়ার্ক টাইপ 3। হ্যাঁ, টাইপ 3 এর যে হোমওয়ার্ক গুলো ছিল একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমরা আরেকটু পড়বো কিনা? হাটটায় ক্লাস আছে, আমি জানি তো, এই রুমেই তো ক্লাস। না ভাইয়া, বাদ দেন। একটা কাজ করি, 26টা টাইপের মধ্যে আমরা শর্ট করে ফেলি। আমরা 16টা টাইপ পড়াই, তাহলে হবে? ধরো আমি সব টাইপ পড়াইলাম না, ইম্পর্টেন্ট ম্যাথ স্কিপ করে গেলাম, তাহলে কি হবে বলো তো? সাফার আমি করব না তুমি করবা? বলো।
ওকে, যারা আজকের ক্লাসে নতুন আসছো তাদেরকে বলবো ভাইয়া, যে কোনো লেকচার ওই চ্যাপ্টারের প্রথম টপিক থেকে করবা। যদি কোনো কারণে প্রথম ক্লাসটা মিস হয়ে যায় তাহলে প্রথম ক্লাসের রেকর্ডেড ভার্সন আগে দেখবা, দেন হচ্ছে পরের ক্লাসগুলো করবা। হ্যাঁ, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তাহলে যাওয়ার আগে কিছু কথাবার্তা বলেছি। এই পর্যন্ত থাক, নেক্সট টাইপ আর না। টাইপ 3 পর্যন্ত হয়েছে তাই তো? টাইপ 4 আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমি গত বছর যখন 25 ব্যাচে যখন বৃত্ত পড়াইছিলাম, তখন আমি প্রথম ক্লাসেই 3টা টাইপ পড়াইছিলাম। 4 নাম্বার টাইপ থেকে আমি দ্বিতীয় ক্লাস শুরু করছিলাম। আজকে কিন্তু আমার 2 নাম্বার ক্লাস শেষ হইলো, দ্বিতীয় ক্লাস পর্যন্ত আমি এক ক্লাসের টপিক পড়ি। তো আমাদের কিন্তু একটু রেঞ্জ বাড়াইতে হবে। এইচএসসি তে কিন্তু সময়টা অনেক কম থাকে, তোমরা জানো, সিলেবাসও বড় থাকে। তো আলটিমেটলি আমার কিন্তু টাইমের মধ্যে কিন্তু সিলেবাস শেষ করার একটা তাড়া আছে। তো প্রত্যেক ক্লাসেই যদি আমরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাই, ব্যাপারটা আসলে সবার জন্যই ক্ষতিকর, ঠিক আছে? এখন একটু বলি, তোমাদের কিছু প্রবলেমস ছিল, সেটা হচ্ছে, একটা প্রবলেম ছিল হচ্ছে অনেকে ডিপ্রেশনে ভুগতেছো। হ্যাঁ, এখন তো যাদের হচ্ছে খুব তাড়া আছে তারা চলে যেতে পারো, লিভ নিতে পারো, ক্লাসের টপিক আর পড়াবো না। হ্যাঁ, ক্লাসের ম্যাথ আর করাবো না। হ্যাঁ, তোমাদের কিছু প্রবলেম ছিল, কমন প্রবলেম ছিল ডিপ্রেশন, তারপর হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স, এই দুইটা। হ্যাঁ, এই দুইটা, আরেকটা হচ্ছে তোমার, এই দুইটা নিয়ে একটু কথা বলি। খুব বেশি কথা বলবো না, সময় নেই অত। এই দুইটা কাটানোর একটা ওয়ে আছে, এটা হচ্ছে তোমার বডির মুভমেন্ট বাড়ানো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, ঠিক আছে? কিপ ইউর সেলফ অলওয়েজ বিজি, তুমি নিজেকে ব্যস্ত রাখো। মানুষের যখন অফুরন্ত অবসর থাকে, কিছু করার থাকে না, হ্যাঁ, তখন যেটা হয় তার হচ্ছে বডি মুভমেন্ট হয় না। হ্যাঁ, দেখা যায় যে ডিপ্রেশনে ভোগে, প্রচুর ঘুমায়, অথবা রাত্রে ঘুম আসে না, বিছানায় গড়াগড়ি করে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই খারাপ। প্রপার টাইমে ঘুম আসতেছে না, কাজের সময় ঘুম আসতেছে, আবার যখন তোমার ঘুমানোর সময় হয়েছে তখন তোমার ঘুম আসতেছে না, তুমি বিছানা ছটফট করতেছো কিন্তু ঘুম আসতেছে না। এই জিনিসগুলো খুবই খারাপ। হ্যাঁ, সো তোমাকে যেটা করতে হবে, এই ল্যাক অফ কনফিডেন্স, বিশ্বাসের অভাব। দেখো, আমি তোমাদেরকে অনেককেই বলছি, মানে ক্লাসের সবাইকেই বলছি যে হচ্ছে তুমি নোট করো না, তুমি আমার কথাটা শোনো, বুঝো, দেন তুমি পরের সেকেন্ড টাইম তুমি যখন শুনবা লেকচারটা তখন নোট করো, এটা তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে। অনেকেই আমার কথা মানছো, বিশ্বাস করছো, আর অনেকে মানো নাই। তো মানবা কি মানবা না তোমার উপর। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে তুমি যখন আমার উপর বিশ্বাস করবা না, তখন কিন্তু আমি যা বলবো ইনস্ট্রাকশনস গুলো তুমি ওইভাবে ফলো করবা না। ফলো যখন করবা না, তখন আমার পড়াটাও তোমার জন্য অতটা ইফেক্টিভ হবে না যতটা হইতে পারতো। তখন কিন্তু তোমার ল্যাক অফ কনফিডেন্স তৈরি হবে। তো তোমাদের যেটা বলবো, প্রথমত তোমাদের লাইফে একটা ডিসিপ্লিন নিয়ে আসো, একটা রুটিন লাইফ নিয়ে আসো। অনেকে মোটিভেশনের অভাবে ভুগো। হ্যাঁ, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ মোটিভেশন। অনেকের জীবনে মোটিভেশন নাই, পড়াশোনার মোটিভেশন পাও না, বাঁচার অর্থই হয়তো অনেকে খুঁজে পাও না। হ্যাঁ, শুনো, হ্যাঁ, লাইফে আসলে মোটিভেশন খুবই ক্ষণস্থায়ী একটা জিনিস। আজকে তোমাকে আমি মোটিভেশন দিব, মোটিভেটেড হবা, হ্যাঁ, গায়ের লোম খাড়া হয়ে যাবে, বাট এই হাইলি মোটিভেটেড হয়ে তুমি পড়তে বসবা, বাট একটু একটু করে তুমি পড়তেছো আর মোটিভেশন তোমার কমতে থাকে, কমতে কমতে দেখবা যে আবার আগের অবস্থায় তুমি ফিরে গেছো। তো মোটিভেশন দিলে কি হবে দেখো, আমি যদি গ্রাফ আকারে তোমাকে দেখাই, ব্যাপারটা এরকম হয়। হ্যাঁ, তুমি হঠাৎ করে তোমার কনফিডেন্স লেভেল ছিল এই জায়গায়, হ্যাঁ, তুমি হঠাৎ করে মোটিভেশন দেওয়াতে তুমি একদম এইখানে উঠে হাই হয়ে গেছো, পড়তে বসছো, বসে দেখবা যে হ্যাঁ, পড়া তো আসলে তোমার ভালো লাগে না, পড়তে জিনিসটা এনজয় করো না। তো আস্তে আস্তে তুমি আবার এইখানে চলে আসছো, আগে যেখানে ছিল এখানে। তো এই যে তিনটা প্রবলেম, এই তিনটা প্রবলেমের সলিউশন একটু কমন, হ্যাঁ, একই টাইপের সলিউশন। সেটা হচ্ছে তুমি লাইফে একটা শৃঙ্খলা নিয়ে আসো, ডিসিপ্লিন নিয়ে আসো। মোটিভেশন দিয়ে যতটা না কাজ হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কাজ হয় যদি তুমি তোমার লাইফে
কিছু ভালো অভ্যাস প্র্যাকটিস করো, কিছু গুড হ্যাবিট তুমি তোমার মধ্যে বিল্ড আপ করতে পারো। ঠিক আছে, হ্যাবিটের ফলে কি হয় দেখো, মোটিভেশনের ফলে তুমি হঠাৎ করে উপরে উঠে যাচ্ছ, বাট হ্যাবিটের ফলে তুমি হঠাৎ করে উপরে উঠবা না। তুমি এখানে আসো, এখন তুমি একটা গুড হ্যাবিট তৈরি করলা, তুমি এখানে উঠবা। এইভাবেই তুমি রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে চলতে থাকবা। আস্তে আস্তে হয়তো একটু উপরে উঠবা, আস্তে আস্তে, বাট খুবই স্লো, খুবই স্লো। রেগুলার তুমি কনসিস্টেন্সি মেনটেন করে পড়ালেখা করো, রেগুলার। হ্যাঁ, এই যে তুমি ধরে রাখছো রেগুলারিটিটা, কনসিস্টেন্সিটা, এর লং টার্মে যে দেখা যাবে তুমি আসলে অনেকের চেয়ে অনেক আগায় গেছো, অনেকের চেয়ে অনেক আগায় গেছো। সো গুড হ্যাবিট তৈরি করো। হ্যাঁ, কি কি গুড হ্যাবিট আমরা তৈরি করব, সেটা হচ্ছে প্রথমত আমরা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ করি। হ্যাঁ, নিজেদের মধ্যে অনেকেই আছো রাত জেগে পড়াশোনা করো, যেটা কিন্তু গুড, নট গুড ফর হেলথ। হ্যাঁ, তোমার শরীর যদি ভালো না থাকে মন ভালো থাকবে না, মন যখন ভালো থাকবে না তখন তুমি কনসেন্ট্রেশন করতে পারবে না, তোমার ফোকাসে প্রবলেম হবে। হ্যাঁ, সো আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ করি আমরা, চলো। ঠিক আছে, আমরা কি করব, কিছু গুড হ্যাবিট স্টুডেন্ট লাইফে, এই গুড হ্যাবিট গুলো আমরা অ্যাকোয়ার করব। বাট এটা নট অনলি ফর ইউর স্টুডেন্ট লাইফ, তুমি আজীবন আমৃত্যু তোমরা হচ্ছে এই হ্যাবিট গুলো ধরে রাখবা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাই তো, এটা কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তিরা এমনি বলে নাই, আগে আগে ঘুমাবা, আগে আগে উঠবা। হ্যাঁ, শিখর ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করে তুমি ঘুমায় যাবা, 11:30 11:30টার মধ্যে ঘুমায় যাবা, তুমি ঘুমাবা ঠিক 7 ঘন্টা। হ্যাঁ, 7 ঘন্টা, এর কম না, এর চেয়ে বেশি হলে ম্যাক্সিমাম 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, এর বেশি না, 7 ঘন্টার কমও না। ঠিক আছে, তাহলে তুমি যদি 11:30টায় ঘুমাও, 12:30, 1:30, কতক্ষণ হয়, 6:30 হয় তাই না, 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30, 6:30। হ্যাঁ, উঠবা তাহলে 6:30টায় অ্যালার্ম দিয়ে। আর তুমি যদি আরো আগে ঘুমাইতে পারো তাহলে আরো ভালো। হ্যাঁ, একদম ভোরবেলা উঠবা, অ্যালার্ম দিয়ে উঠবা, ভোরবেলা দেখবা যে চারপাশ অনেক নিরিবিলি থাকে, তুমি একটু পড়ার চেষ্টা করো, খুব সহজেই কনসেন্ট্রেশন দিতে পারবে। আমি যখন তোমাদের লাইফে ছিলাম, তোমাদের স্টেজে ছিলাম, তখন এই কাজটা করতাম। আমি দেখা যেত যে স্যারদের কাছে প্রাইভেট পড়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, 8টা 8:30 বেজে যেত। হ্যাঁ, বাসায় এসে খাওয়া দাওয়া করতাম, করে খুব টায়ার্ড লাগতো, পড়তে ইচ্ছা করতো না, আমি ঘুমায় যেতাম। অ্যালার্ম দিয়ে রাখতাম এবং মোবাইলটা রাখতাম বিছানা থেকে অনেক দূরে, এবং বিকট একটা সাউন্ড দিয়ে রাখছিলাম অ্যালার্ম টোন হিসাবে। এত বিকট আওয়াজ হইতো যে আমার সাথে সাথে ঘুম ভেঙে ওইটা ঘুম থেকে উঠে, বিছানা থেকে উঠে আমার অ্যালার্মটা বন্ধ করতে যাইতে হবে। ঠিক আছে, এবং সাথে অ্যালার্মটা বন্ধ করার পরে আমি কিন্তু আবার বিছানায় কাম ব্যাক করতাম না, আমি সাথে সাথে ওয়াশরুমে যে চোখে আগে পানি দিতাম। চোখে পানি দেওয়ার সাথে সাথেই তোমার ঘুম কাটা শুরু হবে, তো চোখে পানি দাও। ঠিক আছে, ওকে। নর্মালি যেটা করে স্টুডেন্টরা, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমায় যায়, আবার বিছানায় চলে আসে। তুমি জাস্ট পানি দাও চোখে, দেখবা যে তোমার ঘুম কেটে যাচ্ছে। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে তুমি পড়তে বসো, দেখো সকালবেলা, হ্যাঁ, চারপাশ নিরিবিলি থাকে। হ্যাঁ, এই সময়টাতে মানুষের ব্রেন খুব অ্যাক্টিভ থাকে। তুমি পড়ো, পড়তে বসো, দেখবে অল্প সময় অনেক পড়া হচ্ছে। প্রথম কয়েকদিনে তুমি এটা ফিল করতে পারবে না, বাট লং রানে যে 1 মাস পরে তুমি দেখবা যে তুমি আগের চেয়ে অনেক বেশি কনসিস্টেন্ট হচ্ছে পড়াশোনায়, মনোযোগ ধরে রাখতে পারতেছো। হ্যাঁ, পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখাটা হচ্ছে তোমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এই জিনিসটা, এই প্রবলেমটা তোমাদের সলভ হবে। হ্যাঁ, তারপরে যেটা করবা ভাইয়া, অবশ্যই প্রত্যেকদিন 30 থেকে 40 মিনিট তুমি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবা, অবশ্যই অবশ্যই। মোটা হও, চিকন হও, যাই হও না কেন, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখবা। হ্যাঁ, হাঁটা হোক, দৌড়ানো হোক, ফুটবল খেলা হোক, কিছুই যদি করতে না পারো তাহলে ভাই অ্যাটলিস্ট পুশ আপ দিবা। দড়ি লাফ হইতে পারে, মেয়েরা দড়ি লাফ খেলে না, এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ার্কআউট। সুইমিং হইতে পারে, যা কিছুই করো না কেন, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তুমি দিনের মধ্যে রাখবা। হ্যাঁ, তুমি যখন রেগুলার ওয়ার্কআউট করবা, এক্সারসাইজ করবা, এক্সারসাইজ করার পরে না একটা হ্যাপি হরমোন নিঃসরণ হয়। হ্যাঁ, তখন তুমি কনফিডেন্স পাবা, তোমাকে হ্যাপি হরমোনের ফলে তোমার চেহারার মধ্যে একটা সৌন্দর্য আসবে। হ্যাঁ, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখবা অবশ্যই। এটা একদম ডেইলি রুটিন, এটা নট ফর ইউর স্টুডেন্ট লাইফ, নট ফর ইউর এইচএসসি লাইফ, এটা একদম আমৃত্যু এই অভ্যাসগুলো তুমি আয়ত্ত করবা। যদি খুবই ভালো হইতো যদি তুমি জিমে যাওয়ার সময় পাইতা বা স্কোপ পাইতা, পারবা না হয়তো, বাট
তুমি যেটা করবা, তুমি অবশ্যই নিজে রাস্তায় হাঁটলা, দৌড়াইলা, ফুটবল খেললা, অথবা কিছু না পারলে পুশ আপ দাও বাসায়, এবং প্রত্যেক দিন আগের দিনের চেয়ে একটা করে পুশ আপ বেশি দিবা। প্রথম দিন 3টা পুশ আপ দিবা, 3টা পুশ আপ প্রথম দিন দিতে অনেকের খবর হয়ে যাবে, বাট পরের দিন 4টা পুশ আপ দিবা, তারপরের দিন 5টা। কখনোই কোনোভাবে আগের দিনের চেয়ে কম দেওয়া যাবে না। যেদিন মুড খারাপ সেদিন আগের দিনের সমান পুশ আপ দিবা, বাট কখনোই আগের দিনের চেয়ে কম দেওয়া যাবে না। ঠিক আছে? এই কাজগুলো তুমি যদি তোমার মানে অনেক অভ্যাসই আছে, তার মধ্যে এই 2টা অভ্যাস নিয়ে তুমি আগে কাজ করো, তারপর আস্তে আস্তে আমরা বাকি অভ্যাসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? এই 2টা অভ্যাস তোমাদের মধ্যে নিজেদের মধ্যে আনা যায় কিনা, এই 2টা অভ্যাস একটু ট্রাই করে দেখি। ঠিক আছে? হ্যাঁ, যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, তাদের ভোরে উঠতে হয়, ভোরে উঠে নামাজ পড়ে আবার ঘুমায় যায়, তাহলে তো ভাই হবে না। নামাজ পড়ে তুমি হচ্ছে সুন্দর করে পড়ার টেবিলে চলে আসবে। ঠিক আছে? তো এই 2টা অভ্যাস, হ্যাঁ, তোমাদের অনেকের মধ্যেই নাই, ম্যাক্সিমামের মধ্যেই নাই আমি জানি, বাট তোমাদের কারা কারা আসো যে আজকের পর থেকে এই 2টা অভ্যাস আয়ত্ত করার চেষ্টা করবা। ভাই, আর্লি টু বেড করা কিন্তু এত সহজ না। হ্যাঁ, যাদের ঘুমের সাইকেল চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে চাইলেই 11টার সময় ঘুমাইতে গেলেই কিন্তু ঘুম আসবে না। বাট তুমি 7 দিন ট্রাই করো, দেখবা আস্তে আস্তে তোমার মধ্যে এটা ঘুমটা আসতেছে। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, বাট আস্তে আস্তে আয়ত্ত হবে। একবার আয়ত্ত হয়ে গেলে ব্যাস। ঠিক আছে? ট্রাই করতে হবে। এই 2টা অভ্যাস নিয়ে আগে কাজ করো, তারপরে বাকি অভ্যাসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। ঠিক আছে? ওকে, তাহলে এই 2টা অভ্যাস ট্রাই করে দেখো। এই তিনটা প্রবলেম গ্র্যাজুয়ালি সলভ হবে, একদিনে সলভ হবে না ভাই, গ্র্যাজুয়ালি সলভ হবে। এটা একটা লং টার্ম প্রসেস। তুমি আজকে আমাকে প্রবলেম দিছো, আজকে আমি তোমাকে মোটিভেশন দিলাম, আজকেই প্রবলেম সলভ হয়ে যাবে বা 3 দিনের মধ্যে সলভ হয়ে যাবে, এরকম মেডিসিন আমি বেচতে আসিনি। হ্যাঁ, এটা গ্র্যাজুয়াল, এটা একটা লং টার্ম প্রসেস, গ্র্যাজুয়াল প্রসেস। একটু একটু করে কমতে থাকবে, কমতে কমতে টেন্স টু জিরো হয়ে যাবে। ঠিক আছে? সো একটু সময় দিতে হবে, নিজেকে এফোর্ট দিতে হবে, নিজের নিজের ভালোটা নিজের বুঝতে হবে, এবং সেই ভালোটা বুঝে ভালো মতো চলতে হবে। তোমরা ভালো বুঝো ঠিকই, কিন্তু ভালো রাস্তাটা ফলো করো না। ঠিক আছে? ওকে, অনেক কিছু পড়াবো ভাবছিলাম, নেক্সট ডে পড়াবো। নেক্সট ডে একটু প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবা যে একটু বেশি পড়বো। ঠিক আছে? ওকে, ডোন্ট বার্ন ইউর অপরচুনিটিস ফর টেম্পোরারি কমফোর্ট। নিজের সাময়িক সুখের জন্য বড় বড় সম্ভাবনাগুলো তোমরা নষ্ট করো, এটা কখনোই করো না। হ্যাঁ, একটু ঘুমাইতে ইচ্ছা করতেছে, হ্যাঁ, এইভাবে ঘুমায় ঘুমায় তুমি 8-10 ঘন্টা, 10-12 ঘন্টা কাটায় ফেলছো। হ্যাঁ, গেম খেলতে ইচ্ছা করতেছে, ফেসবুক চালাইতে ইচ্ছা করতেছে, এই সব কারণে তোমাদের আসল কাজটাই তুমি ভুলে গেছো। ইন দ্য লং রান তোমার অপরচুনিটি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা গল্প আছে এরকম, এই গল্পটা তোমাদেরকে বলছি কিনা। এক লোক এক গুহায় থাকতো। হ্যাঁ, এই গল্পটা বলছিলাম তোমাদেরকে। একটা লোক একটা জঙ্গলে গুহার মধ্যে থাকতো। এই গুহার থেকে উপরে ওঠার জন্য একটা মই ছিল। এই মই দিয়ে সে প্রতিদিন উপরে উঠতো, উপরে উঠে খাবার দাবার সংগ্রহ করে আবার গুহায় চলে আসতো, এখানে থাকতো, ঘুমাইতো, আবার প্রয়োজন হলে সে মই দিয়ে উঠে আবার বাইরে যেত। ঠিক আছে? তো একদিন তীব্র শীত, এই শীতের মধ্যে সে করছে কি, হ্যাঁ, বিকালবেলা উপরে উঠে কিছু খড়কুটো নিয়ে এখানে জড়ো করছে, এবার সন্ধ্যাবেলা এখানে আগুন জ্বালাইছে। আগুন জ্বলতেছে, উষ্ণতা পাচ্ছে, তার কাছে খুব আরাম লাগতেছে, আরাম লাগতেছে। এবং এই আরাম লাগতেছে ঠিক আছে, বাট একসময় দেখলো যে খড়কুটাগুলো নিয়ে আসছিল সেগুলো প্রায় শেষের দিকে। এখন সে চাইলে আবার মই দিয়ে উপরে উঠে আবার কিছু শুকনা পাতা খড় নিয়ে এসে কালেক্ট করে আগুনটা জ্বালাতে পারতো, বাট তার কাছে মনে হলো এই শীতের মধ্যে আবার কষ্ট করে মই বেয়ে উপরে উঠবো, কি দরকার। সে করছে কি, মইয়ের এই প্রথম পাটা, প্রথম যে স্টেপটা, এই স্টেপটা তো কাঠের, মইটা তো কাঠের ছিল, এই স্টেপটা খুলে আগুনের মধ্যে দিয়ে দিছে, এবং দেওয়ার সাথে সাথে আগুনটা আবার নতুন করে ফুয়েল পেয়ে এটা আবার ভালো করে জ্বলা শুরু করছে, আগুন জ্বলতেছে। এবার সে, আগুনটা কতক্ষণ জ্বলবে, এই স্টেপটা যতক্ষণ আছে, এই লাঠিটা যতক্ষণ আছে ততক্ষণই জ্বলবে। এবার কি হইলো, সে আবার আগুনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন সে করলো কি, আবার একটা স্টেপ খুলে নিয়ে এসে আবার এখানে দিল, এবং এভাবে সে একটার পর একটা স্টেপ খুলে খুলে আগুনে দিল, এবং আগুনটাও খুব সুন্দর মতো জ্বলতে থাকলো। যেহেতু খুব শীতের রাত ছিল, লোকটাও খুব কমফোর্ট ফিল করা শুরু করলো। এইভাবে রাত ভোর হয়ে গেল, এবং সে ভোরবেলা উঠে দেখলো তার উপরে ওঠার সিঁড়িটা বা মইটার প্রত্যেকটা স্টেপই সে আগুনে দিয়ে পুড়ায় ফেলছে, এবং তার উপরে ওঠার সম্ভাবনাটা নষ্ট হয়ে গেল। সে আর গুহা থেকে বের হতে পারতেছে না, গুহার মধ্যে আটকায় গেল। ঠিক আছে? সো ডোন্ট বার্ন ইউর অপরচুনিটিস ফর টেম্পোরারি কমফোর্ট। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাস কেমন লাগছে, ঠিকঠাক বোঝা গেছে কিনা, শিখবো জিতবো তাই জানাই দিও। তোমাদের ফিডব্যাক আমাদের দরকার, হ্যাঁ, যাতে করে আমরা নেক্সট ক্লাসটা আরো বেটার হতে পারে। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।